দেখাইতে হবে। আমি হিরো আলমের নাচ দেখতেছি। হিরো আলমের নাচ। সাজু স্যার কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু ধামাকা ক্লাস হবে ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? বলেন তো কিসের ধামাকা ক্লাস হবে? এক্স্যাক্টলি আপনাদের অনেক কাঙ্ক্ষিত ক্লাস, যে স্যার বিজ্ঞানের ক্লাস নেওয়া যায় না স্যার। আমরা অনেকেই বিজ্ঞানের দুর্বল, কারণ আমরা অনেকেই স্যার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড না, অনেকেই স্যার আমাদের কি বলে আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টস। আমরা কি করবো স্যার, আমাদেরও তো বিজ্ঞানের প্রস্তুতি দরকার। তো যাই হোক, 47তম বিসিএস থেকে শুরু করে বাংলাদেশের সকল চাকরি পরীক্ষা 11 থেকে 20তম গ্রেড প্রাইমারি নিবন্ধন সকল পরীক্ষা থেকেই কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসতে দেখা যায়, হোক কম হোক বেশি, যদিও বিসিএস একেবারে সিলেক্টেড মানে একটু বেশি পরিমাণে আসে। তো যাই হোক, আমরা সবাই একটু শেয়ার করে লিখে দিব। এবং আজকে কিন্তু আমাদের সোহান স্যারের সাথে বিজ্ঞানের ক্লাসে আপনি খুব চমৎকারভাবে কিছু প্রশ্ন শিখতে পারবেন এবং সমাধান শিখতে পারবেন, যেই জিনিসগুলি আপনার অনেক প্রশ্ন হয়তো হুবহু আল্লাহ চাইতে কমন চলে আসবে, অনেক প্রশ্ন হয়তো স্যারের ব্যাখ্যা থেকে হুবহু আপনি কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো যে এখান থেকে ক্লাসটি দেখছি খুব দ্রুত আমরা শেয়ার করে দিই এবং অবশ্যই শেয়ার করে লিখে দিব, ঠিক আছে ইনশাআল্লাহ? স্যারকে আজকে আমরা খুব বেশি ইন্সপায়ারেশন দিব, আজকে যেন সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট ক্লাস করে, তাহলে স্যার কি হবে, ডেডিকেটেড হয়ে স্যার কিন্তু আরো ফ্রি ক্লাস উপহার দিবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো যত বেশি স্টুডেন্ট থাকবে স্যার কিন্তু তত খুশি হবে এবং রেগুলার ক্লাস নেবে ইনশাআল্লাহ। বিজ্ঞানের রেগুলার ক্লাস চাই কারা কারা, দ্রুত কমেন্টে জানাই এবং অবশ্যই শেয়ার করে লিখে দিই। শেয়ার ডান। শেয়ার করেন। আর আমাদের মমিনুল স্যার অসুস্থ, আপনাদের একটু জানিয়ে রাখি, মমিনুল স্যার আমাদের অসুস্থ ছিল, যাতে যে কারণে আমরা আজকে সকালের ব্যাচে 2টা ক্লাস আমি মিস করেছি নিবন্ধনে। ইনশাআল্লাহ চেষ্টা করবো আগামীকাল সকালে ক্লাস নিয়ে দেওয়ার ইনশাআল্লাহ, ঠিক আছে? মমিনুল স্যারের জন্য সবাই একটু দোয়া করবেন, স্যার যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আচ্ছা যাই হোক, আজকের কিন্তু ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। সাজা স্যার কিন্তু একটা কথা বলেছেন যে বিসিএস পরীক্ষার প্রশ্ন পড়লে অন্য চাকরি কিন্তু এমনিতেই হয়ে যায়। আজকে বিসিএস পরীক্ষার 47তম বিসিএস এর জন্য আর কি উপযোগী কমন উপযোগী যে 200 প্রশ্ন আমরা নিয়মিত একদম সলভ করবো, তার ভিতরে আজকে পার্ট অন আসি কিন্তু হবে। আর এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রাইমারি পরীক্ষা দিতে হবে, সেখানেও কিন্তু লাগবে, নিবন্ধন দিতে হবে, সেখানেও লাগবে 10 থেকে 20তম গ্রেড, যে কোনো চাকরি পরীক্ষা লাগবে। আর বিসিএস পরীক্ষায় তো লাগবেই কোনো মিস তাই। তো বিসিএস পরীক্ষা যাদের একটা আতঙ্কের নাম এই যে দৈনন্দিন বিজ্ঞান, যাদের আতঙ্কের নাম, তাদের জন্য মূলত আজকের ক্লাসটা কেউ মিস করবেন না, অর্থাৎ সবার জন্য আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু আগে আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন যে স্যার বিজ্ঞানের ক্লাস দেন, একটা ফ্রি ক্লাস আমরা দেখি, বিজ্ঞানের ক্লাসটা কেমন হয় দেখি, জব মেডিসিনের ক্লাসগুলো কেমন হয়। তো দেখেন না আজকে সেই স্যার আসলে আমাদের কেমন, আমাদের স্যার কিন্তু নিজেও শেয়ার করে দিচ্ছে, আমিও শেয়ার করে দিচ্ছি, আমাদের নাসির স্যারও শেয়ার করে দিচ্ছে, সবাই শেয়ার করে দিই, আমরা শেয়ার করে দিই। এক্স্যাক্টলি, সবাই শেয়ার করে দেই। তাহলে ক্লাসটা পরবর্তীতে আপনার যদি মনে হয় যে স্যার এত সুন্দর করে ব্যাখ্যা করে পড়িয়েছেন, এই ব্যাখ্যাগুলো একটু আবার রিভিশন দিব, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন। যদি শেয়ার করা থাকে, শেয়ার করা না থাকলে আপনি শুধু আফসোসই করবেন, কিন্তু দেখতে আর পারবেন না। এই জন্য অবশ্যই শেয়ার করে দিবেন দ্রুত। আমরা কিন্তু দেরি করবো না প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে লিখে দিই, আমরা কিন্তু ক্লাস শুরু করে দিব। প্রিয় ভাই বোন তাদের শেয়ার করে দিই ইনশাআল্লাহ দ্রুত। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা আসেন আমরা ক্লাসে চলে যাই। যারা যারা যুক্ত হয়েছেন সবার কাছে অনুরোধ, আমরা ক্লাসটা শেয়ার করে দিব এবং শেয়ার করে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। তো প্রথম প্রশ্ন দেখেন, আমাদের মূলত বিসিএস এর বিগত পরীক্ষার বা বিভিন্ন জায়গায় যে পরীক্ষাগুলো হয়, বিসিএস বলেন, নন ক্যাডার বলেন বা আদার্স মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায় যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষার কিছু বাছাইকৃত প্রশ্ন নিয়ে হাজির হয়েছে আপনাদের সাথে সমাধান করার জন্য। মূলত একটা প্রশ্ন সমাধান না, আমরা একটা প্রশ্ন সমাধানের পাশাপাশি এইটা রিলেটেড কি কি তথ্য আর পরীক্ষায় আসতে পারে বা এইটা রিলেটেড ব্যাখ্যা যেগুলো আমরা দিব, এখান থেকে দেখা যাচ্ছে যে হুবহু আপনি প্রশ্ন পরীক্ষায় পেতে পারেন। তো আমরা আসেন ক্লাসে চলে যাই। প্রথম প্রশ্ন দেখেন আমাদের বলা হয়েছে, কি বলা হয়েছে একটু আমরা দেখার চেষ্টা করি। প্রথম প্রশ্নে বলা আছে, দেখেন প্রথম প্রশ্নে বলা আছে যে অক্সিজেনের ক্ষেত্রে বলা আছে, দেখেন একটু আমরা এই জিনিসটা একটু ব্যাখ্যা করি আমরা। প্রথমত অক্সিজেন, এইটা এই যে নিচে দেওয়া আছে 8 এবং উপরে কত দেওয়া আছে 17, এই দুইটা কি বা এই দুইটা দ্বারা আমরা কি মিন করি একটু আমরা জানার চেষ্টা করি। দেখেন এই যে নিচের সংখ্যাটা দেওয়া থাকে, এইটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। তার মানে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, এই ক্ষেত্রে 8। উপরে যে 17 যে মানটা দেওয়া আছে, এইটাকে বলা হয় পারমাণবিক ভর সংখ্যা। এইটাকে কি বলা হবে, পারমাণবিক ভর সংখ্যা। এবার আপনাকে বলা হয়েছে এই অক্সিজেনের আইসোটোপের নিউট্রন সংখ্যা কত আপনাকে বের করতে বলছে। এবার কথা হচ্ছে, দেখেন নিউট্রনটা কি একটু জানার চেষ্টা করি। দেখেন
প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে যদি আপনি এইটা মৌল যদি কল্পনা করতে পারেন, একটা মৌলের ক্ষেত্রে প্রত্যেকটা কিছুর একটা কেন্দ্র থাকে, ঠিক তাই এইটা যদি কোনো একটা পরমাণু হয় বা কোনো একটা মৌল হয়, এই মৌলের একটা কেন্দ্র থাকে, এইটাকে বলা হয় তার কেন্দ্র। আমরা জানি প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে যে পরমাণু থাকে সেই পরমাণুকে বলা হয় নিউক্লিয়াস। আমরা কি বলতে পারি, যে পরমাণুটার মধ্যে যে কেন্দ্রটা থাকে সেই কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস। মনে রাখবেন প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে 3টা স্থায়ী কণিকা বিদ্যমান। প্রতিটি পরমাণুর ক্ষেত্রে কয়টা স্থায়ী কণিকা বিদ্যমান? 3টি স্থায়ী কণিকা বিদ্যমান। এই যে 3টা স্থায়ী কণিকা আছে, 3টি স্থায়ী কণিকা বলতে আমরা কাদেরকে বোঝাই? একটাকে বলা হয় ইলেকট্রন, একটাকে বলা হয় প্রোটন এবং অপরটিকে বলা হয় নিউট্রন। তার মানে প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে যে 3টা স্থায়ী কণিকা থাকে, যার একটাকে বলা হয় ইলেকট্রন, একটাকে বলা হয় প্রোটন এবং আরেকটাকে বলা হয় নিউট্রন। সো পরীক্ষায় দেখেন আপনাকে বলছে যে এই আইসোটোপের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত। এবার আসেন, এই যে 3টা স্থায়ী কণিকা থাকে, এই যে মাঝখানের যে কেন্দ্রটাকে বলেছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভেতরে পরমাণুর 3টা স্থায়ী কণিকার মধ্যে 2টা স্থায়ী কণিকা থাকে। এই মাঝখানে যেটা কেন্দ্র থাকে, কেন্দ্রের মধ্যে থাকে একটা হচ্ছে প্রোটন এবং আরেকটা নিউট্রন। এবং এইটা যদি কোন একটা পরমাণু কল্পনা করি, পরমাণুর এইটাকে বলা হয় কক্ষপথ। এই কক্ষপথে সর্বদা ইলেকট্রন বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। তার মানে কক্ষপথে ইলেকট্রনের জায়গা একদম স্থায়ী না, বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় যে ইলেকট্রন অবস্থান করবে এইটা না। তার মানে এই কক্ষপথের যে কোনো জায়গায় ইলেকট্রন থাকতে পারে। তার মানে আমরা এখান থেকে কয়েকটা তথ্য জানার চেষ্টা করলাম, কি যে প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে 3টা স্থায়ী কণিকা বিদ্যমান, যার একটাকে বলা হয় ইলেকট্রন, একটাকে বলা হয় প্রোটন এবং আরেকটাকে বলা হয় নিউট্রন। এবং কি দেখলাম যে এর যে পরমাণুর যে কেন্দ্র থাকে, যে কেন্দ্রটাকে বলা হচ্ছে আমরা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভেতরে পরমাণুর 2টা স্থায়ী কণিকা বিদ্যমান, একটাকে বলি প্রোটন আর একটাকে বলা হয় নিউট্রন। এবং পাশাপাশি ইলেকট্রনটা কি থাকে? ইলেকট্রন পরমাণুর যে কক্ষপথ থাকে সেই কক্ষপথে সর্বদা ঘুরতে থাকে। দেখেন এখান থেকে কয়েকটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম। এবার প্রশ্ন বলেছে যে এটাতে ইলেকট্রনের সংখ্যা বলে নাই, প্রোটন সংখ্যা বলে নাই, আপনাকে নিউট্রন সংখ্যা কত এটা বের করতে বলছে। তাহলে নিউট্রন সংখ্যা আমরা কিভাবে বের করবো একটু দেখি আমরা। দেখেন, আমি যদি নিউট্রন সংখ্যা বের করতে চাই, প্রথমত আমরা একটু দেখার চেষ্টা করি প্রোটন বের করি। আমরা এখান থেকে সবগুলা দেখার চেষ্টা করি কি টাইপসের। যদি আপনাকে বলতো যে এই সংখ্যা, এই যে দেওয়া আছে অক্সিজেন, এই অক্সিজেনের ক্ষেত্রে তার প্রোটন সংখ্যা কত। মনে রাখবেন আমি বলেছিলাম কি অক্সিজেনের ক্ষেত্রে এটা পারমাণবিক সংখ্যা, এটা তার ভর সংখ্যা। মনে রাখবেন এইটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। মনে রাখবেন প্রোটন সংখ্যা হবে কি, যেইটাই পারমাণবিক সংখ্যা, যেইটাই তার পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, সেইটাই তার প্রোটন সংখ্যা। তার মানে প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা দুইটা সেম। তার মানে এই ক্ষেত্রে বলা আছে পারমাণবিক সংখ্যা 8। তার মানে এই অক্সিজেনের ক্ষেত্রে যদি প্রোটন সংখ্যা আপনাকে বের করতে দিত, তাহলে প্রোটন সংখ্যা আমি কত বলতাম? 8 বলতাম। কেন বলতাম? তার কারণ আমরা বলে ফেলছি কি পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা দুইটা সমান হয়। এবার আসেন, কিন্তু আপনাকে বলেছে কি নিউট্রন সংখ্যা কত সেইটা বের করতে বলছে। নিউট্রন সংখ্যা আমরা কিভাবে বের করি? নিউট্রন সংখ্যা বের করার জন্য যেটা আপনাকে করতে হয়, নিউট্রন সংখ্যা বের করার জন্য যেটা করতে হয়, এই যে পারমাণবিক যে ভর সংখ্যা থাকে, এই ভর সংখ্যা থেকে যখন আমি পারমাণবিক সংখ্যাটাকে বিয়োগ করব, এই পারমাণবিক যে ভর সংখ্যা থেকে আমি পারমাণবিক সংখ্যাটা যদি বিয়োগ করতে পারি, এবং পারমাণবিক সংখ্যাকে আমি কি বলতে পারি? প্রোটন সংখ্যা বলতে পারি। কারণ আমরা জেনে ফেললাম কি পারমাণবিক সংখ্যাই তার প্রোটন সংখ্যা। তার মানে ভর সংখ্যা থেকে যখন আমি পারমাণবিক সংখ্যাটাকে বিয়োগ করব, বিয়োগ করলেই পাবো আমরা তার নিউটন সংখ্যা। তো সেই ক্ষেত্রে আমি নিউটন সংখ্যা কত পাবো? এখানে দেখেন ভর সংখ্যা দেওয়া আছে 17 এবং তার প্রোটন সংখ্যা হচ্ছে 8 বা পারমাণবিক সংখ্যা 8। এই দুটা বিয়োগ করলে কত হবে? 9। তার মানে আমাদের উত্তর কোনটা হবে ভাই? এই যে 9। তাহলে প্রথম প্রশ্ন আমরা দেখলাম কি, যে কোন একটা আইসোটোপের ক্ষেত্রে তার নিউট্রন সংখ্যা কত, বা নিউট্রন সংখ্যা বের করার নিয়ম হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা থেকে যখন পারমাণবিক সংখ্যাটাকে আমি বিয়োগ করব, তখনই পাবো তার নিউট্রন সংখ্যা। আর প্রোটন সংখ্যা কি বলেছিলাম? যেটাই পারমাণবিক সংখ্যা সেটাই তার প্রোটন সংখ্যা। কথা কি ক্লিয়ার? একটু জানাবেন তো স্যার, এই প্রশ্নটা ক্লিয়ার হয়েছেন কিনা, এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাবেন।
আমাদের প্রথম প্রশ্ন, এরপরে আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নে। একটু জানাবেন। ওকে, আচ্ছা লাল দিয়ে দেখি আপনাদের লেখা সমস্যা হয় কিনা। এবার আসেন, পরের প্রশ্ন বলছে আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক? আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক? আইসোটোপটা কি দেখেন আগে। আইসোটোপ, এই লেখা কি ক্লিয়ার দেখা যায়? এবার বলেন তো স্যার, লেখা ক্লিয়ার কি আছে কিনা, দেখা যায় কিনা? লেখা কি ক্লিয়ার দেখা যায়? একটু জানাবেন, লেখা দেখা যাচ্ছে কিনা, নাকি কালার চেঞ্জ করতে হবে? সাদা দিলে ভালো হয়। ওকে, সাদা দেই, দেখি আপনারা সাদাতে কেমন হয়। ওকে, এবার কি ক্লিয়ার আছে বলেন তো? এবার কি ক্লিয়ার আছে? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? আচ্ছা আসেন আমরা এবার আসেন, আইসোটোপটা মূলত কি দেখেন, একটু একটু খেয়াল করি আমরা। আইসোটোপ যে বানানটা শেষে আছে প, শেষে কি আছে? প। এই পতে আমরা কি বুঝবো? প্রোটন। পতে আমি কি বুঝতে পারি? পতে বুঝবো হচ্ছে প্রোটন। তার মানে আইসোটোপের ক্ষেত্রে যেহেতু পথে আমি প্রোটন বুঝেছি, তার মানে এমন একটা পরমাণু বলবো, সেই পরমাণুর ক্ষেত্রে তার প্রোটন সংখ্যা হবে সমান। কি হবে? প্রোটন সংখ্যা হবে সমান। যদি প্রোটন সংখ্যা সমান হয়, তাহলে প্রোটন সংখ্যা বাদে কি থাকতে পারে? তার নিউট্রন সংখ্যা থাকতে পারে, ভর সংখ্যা থাকতে পারে। তার মানে প্রোটন সংখ্যা সমান, কিন্তু তার ভর সংখ্যা এবং তার নিউট্রন সংখ্যা হবে আলাদা। এইটা কি হবে? আলাদা। এদেরকে আমি কি বলবো? আইসোটোপ বলবো। সো আইসোটোপ বলতে আমরা এইটা বুঝি, যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আলাদা বা ভিন্ন, তাদেরকে কি বলবো আমরা? পরস্পর আইসোটোপ বলবো। তার মানে আপনাকে প্রশ্ন করেছে আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক। প্রথম অপশন বলা আছে, দেখেন ভর সংখ্যা সমান থাকে। অবশ্যই ভর সংখ্যা সমান না, বলেছি ভর সংখ্যা ভিন্ন হইতে হবে। এরপরে বলেছে কি? নিউটন সংখ্যা সমান হয়, তার মানে নিউটন সংখ্যা আলাদা হয়, আমরা জানি। এরপরে কি বলেছে? প্রোটন সংখ্যা, পথে যেহেতু প্রোটন, তার মানে প্রোটন সংখ্যা কি ছিল? সমান ছিল, আমাদের প্রোটন সংখ্যা সমান। পরের অপশন বলেছে প্রোটন এবং নিউটন সংখ্যা সমান, অবশ্যই নিউটন সংখ্যা সমান না। তাহলে আইসোটোপের ক্ষেত্রে আমরা দেখতে পারি কি, আইসোটোপের শেষে যেহেতু প আছে, তার মানে সেই পতে বুঝবো প্রোটন, তার মানে প্রোটন সংখ্যা হবে সমান, বাকিগুলো হবে ভিন্ন। তাদেরকে বলবো কি আমরা? আইসোটোপ। আশা করা যায় এই প্রশ্ন আমরা পারবো। এবার আসেন, যদি আপনাকে বলতো এরকমটা, যদি বলতো যে না আইসোটোপ না, আপনাকে যদি বলতো আইসোটোন, আইসোটোনের ক্ষেত্রে কি হবে একটু আমরা দেখে নেই। যেহেতু আইসোটোপ বলেছি, এবার আইসোটোনটা একটু দেখি আমরা। যদি আইসোটোন বলা হয়, দেখেন শেষে কি দন্ত ন আছে, তার মানে দন্ত নতে আমি কি বুঝবো? নিউট্রন। তার মানে এই নিউট্রন সংখ্যা কি হবে? সমান হবে, বাকিগুলো ভিন্ন হবে। বাকিটা কি থাকবে? বাকি থাকে একটা প্রোটন এবং থাকবে ভর সংখ্যা। তার মানে এই দুটা কি হবে? আলাদা হবে। তার মানে এটা সমান হবে না। তাদের কি কি বলবো আমরা? আইসোটোন বলতে পারি। যদি বলা হয় আইসোবার, এই দেখেন আইসোবারের শেষে আছে র, এই রতে বুঝবো তার ভর, তার মানে ভর সংখ্যা হবে সমান, কিন্তু
প্রোটন এবং নিউট্রন সংখ্যা হবে আলাদা। প্রোটন এবং নিউট্রন সংখ্যা কি হবে? আলাদা হবে। এদেরকে কি বলবো? পরস্পর আইসোবার। তাহলে যদি আইসোটোপ আসে পরীক্ষায়, মনে রাখবেন শেষে প আছে মানে প্রোটন সংখ্যা সমান, বাকি দুইটা ভিন্ন। যদি আইসোটোন আসে দন্তন্য আছে, দন্তন্যতে নিউট্রন বুঝবো, নিউট্রন সংখ্যা সমান, বাকি দুইটা ভিন্ন। যদি আইসোবার আসে তার মানে রতে বুঝবো ভর, তার মানে ভর সংখ্যা সেম, বাকিগুলা আলাদা। কথা কি ক্লিয়ার? তার মানে আমরা আইসোটোপ বলেন, আইসোটোন বলেন অথবা আইসোবার বলেন, এইখান থেকে যদি কখনো প্রশ্ন আসে আশা করা যায় পারবো। পরের স্লাইড। পরের প্রশ্নে যাই। বলছে কি একজন মাঝি নৌকা চালানোর সময় প্রয়োগ করে নিউটনের প্রথম সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র অথবা নিউটনের মহাকর্ষীয় সূত্র। একটু কমেন্টস করেন তো সবাই, এই অ্যান্সারটা সবাই কমেন্টস করবেন। প্রশ্নটা হচ্ছে একজন মাঝি নৌকা চালানোর সময় কি প্রয়োগ করে বা কোন সূত্র প্রয়োগ করে নৌকা চালানো হয়? সবাই একটু কমেন্টস করবেন। আপনাদের অ্যান্সারটা চাচ্ছিলাম, দেখি কে কি অ্যান্সার করেন। দ্রুত দ্রুত কে প্রথম অ্যান্সার করতে পারেন দেখি। ফার্স্ট ফার্স্ট একজন করেছেন গ নিউটনের তৃতীয় সূত্র, ইন্দু খান, মাসুদ আলম আকাশ খ, সাদমান সাদাফ এ, একজন বলেছেন ঘ। মানে সবগুলাই কি অ্যান্সার হবে? সবগুলাই কি অ্যান্সার হওয়া সম্ভব না। একজন বলেছেন ক, কি বলছেন দেখেন, একজন বলতেছেন ক, একজন বলছেন খ, একজন বলছেন গ, একজন বলছেন ঘ। চারটা কি অ্যান্সার নেওয়া যাবে ভাই? উত্তর আছে একটা। সেই উত্তর একটা উত্তরটা কি হবে একটু দেখার চেষ্টা করি। আসেন একটু আমরা আসেন। প্রথমে বলছে কি নিউটনের প্রথম সূত্র, একটু দেখেন। আমরা সূত্রগুলো একটু জাস্ট ব্যাখ্যা করে দিই আপনাদের, তারপরে বুঝবেন যে আসলে কোনটা হয়। নিউটনের প্রথম সূত্র, নিউটন তার প্রথম সূত্র বলেছিলেন, কি বলেছিলেন দেখেন, একটু দেখার চেষ্টা করি। নিউটন তার প্রথম সূত্রে এটা বলেছিলেন যে কোন একটা বস্তু, ধরে নেন এইটা, আমি ধরে নিলাম এটা পাথর, কোন একটা জায়গায় বসানো আছে, স্থির অবস্থায় আছে। এই পাথরকে যদি আমি ধাক্কা না দেই বা বল প্রয়োগ যদি না করি, এর উপর কি করতে না পারি, বল প্রয়োগ যদি না করি, আমরা বলকে এফ দ্বারা প্রকাশ করি। বলকে আমি কি দ্বারা প্রকাশ করি? এফ দ্বারা প্রকাশ করি। তার মানে এই পাথরকে যদি ধাক্কা না দেই, পাথর কি তার অবস্থানের পরিবর্তন করবে? নাকি আজকে আপনি জব মেডিসিনের ক্লাসরুমে পাথর রেখে গেছেন, বল প্রয়োগ করেন নাই, কালকে আপনার বাড়ি চলে যাবে? তা কি যাবে? যাবে কিন্তু না। তার মানে কোন একটা পাথর মানে এটা স্থির বস্তু, এই স্থির বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ না করি বা ধাক্কা যদি না দেই, তার মানে সে তার অবস্থানের পরিবর্তন করতে পারবে না। এরপরে নিউটন বলেছিলেন তার প্রথম সূত্রের আরো একটা অংশ বলেছিলেন, কোন একটা কিছু চলছে, যাচ্ছে, কোন একটা বেগে চলতেছে, এটাকে যদি আমি টেনে না ধরি বা বল প্রয়োগ যদি না করি, সে তার অবস্থানের পরিবর্তন করবে না। তার মানে সে থামবে না, একটা নির্দিষ্ট বেগেই চলতে থাকবে। কিন্তু নৌকা কি তাই? আপনাকে বলছে নৌকা চালানোর সময় কি প্রয়োগ করতে হয়। এটা কি হলো? আমরা জানি নিউটনের যে প্রথম সূত্র, এই প্রথম সূত্র থেকে আমরা একটা সংজ্ঞা পাই যাকে বলা হয় জড়তা। তার কারণ জড়তা বলতে কি বোঝায়? জড়তা বলতে আমরা ওইটা বুঝি যে কোন একটা বস্তু তার অবস্থানের পরিবর্তন করতে দিতে চাইবে না বা পরিবর্তন করবে না, এটাই হলো তার বস্তুর জড়তা। তার মানে স্থির বস্তু স্থির থাকবে অথবা গতিশীল বস্তু গতিশীল বেগে চলতে থাকবে, এইটাই তার জড়তা। তার মানে তার অবস্থানের পরিবর্তন সে করবে না। তার মানে প্রথম সূত্র দ্বারা আমরা এইটা অ্যান্সার নিতে পারি না। এইবার আসেন দ্বিতীয় সূত্রে কি, আপনাকে পরের অপশন বলছে দ্বিতীয় সূত্র, তার মানে প্রথম সূত্র আমরা অ্যান্সার নিতে পারলাম না। এবার আসেন দ্বিতীয় সূত্র, নিউটনের গতির দ্বিতীয় সূত্রে নিউটন কি বলেছেন? বলেছিলেন ধরে নেন এইটা একটা নির্দিষ্ট ভরের কোন একটা বস্তু, এই ভরবেগের পরিবর্তন দেখেন, এই বস্তুকে যদি আমি বল প্রয়োগ করি, পেছন থেকে যদি ধাক্কা দেই, অবশ্যই বস্তুটা সামনের দিকে যাবে। নাকি আপনি এই দিক থেকে ধাক্কা দিয়েছেন, বস্তু আপনার দিকে আসছে, আসবে? আসবে না। এবং কি হয়, যে পরিমাণ আমি বল প্রয়োগ করব সেই পরিমাণই তার ভরবেগের পরিবর্তন হবে। তার মানে আপনি যদি এমনটা করেন যে অল্প বল প্রয়োগ করছেন বা কম বল প্রয়োগ করছেন, বস্তু জোরে গেছে, তা কি যাবে? না। আবার আপনি জোরে ধাক্কা দিয়েছেন, বস্তুকে আসতে যাবে?
তা কিন্তু না। তার মানে যে পরিমাণ বল আপনি প্রয়োগ করবেন সেই অনুপাতেই তার ভরবেগের পরিবর্তন হবে এবং তারা পরস্পর কি হবে, সমানুপাতিক হবে। এইটাই বলেছিলেন নিউটনের গতির দ্বিতীয় সূত্র। তার মানে নিউটনের গতির দ্বিতীয় সূত্র দ্বারাও আমরা এটা পাই না। তার মানে অ্যান্সার আমাদের নিউটনের গতির দ্বিতীয় সূত্র হবে না। এবার আসেন পরের অপশন দেখি, বলছে তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা মূলত কি, এবার আসেন আমরা বলি। তৃতীয় সূত্রে বলা হয়েছে যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। কি বলা হয়েছে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রতিক্রিয়া বলতে কি বোঝায়, আপনি ধরে নেন যদি বলা হয় এমনটা, আপনি হাঁটতেছেন বা কোনো একটা, ধরে নেন আমি যদি বলি এরকমটা যে এইটা একটা গাড়ি যাচ্ছে না, তাই না, আপনাকে গাড়িকে ঠেলতে হবে। আপনি কি করবেন, পাকে পেছনের দিকে বাঁধাবেন, বাঁধানোর পরে কি সামনের দিকে ঠেলে দিবেন। পা কিন্তু দেখেন, পা দিয়ে বল প্রয়োগ করছেন পেছনের দিকে গাড়িকে সামনে ঠেলার জন্য, বিপরীত দিকে না, আপনি বল প্রয়োগ করছেন একদিকে, গাড়িকে আপনি ঠেলতেছেন আরেক দিকে, যাচ্ছে আরেক দিকে, তাই না। তার মানে নৌকা যখন চালানো হয় তখন কি ঘটনা ঘটে দেখেন, আপনি নৌকার যে বৈঠাটা থাকে, এইটা যদি কোনো একটা নৌকা হয়, এইটা যদি বৈঠা হয়, এই বৈঠাটাকে আপনি পেছনের দিকে যখন ঠেলেন, নৌকাটা যায় কোন দিকে, সামনের দিকে। নৌকাটা কোন দিকে যায়, সামনের দিকে। তার মানে এটা নিউটনের গতির তৃতীয় সূত্র, কারণ বলা হয়েছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। অথবা যদি বলা হয় দেখেন রকেট চলে, রকেটের পেছনে একটা জ্বালানি দেওয়া হয়, সেই জ্বালানিটা প্রচন্ড বেগে নিচের দিকে যখন চলে যায়, সেই একই বেগে প্রতিক্রিয়া বলের কারণে সে তাকে উপরের দিকে ঠেলে দেয়। এইটা নিউটনের তৃতীয় সূত্র দ্বারা হয়। এরপরে যদি বলি বন্দুক যখন চালানো হয়, বন্দুক থেকে যখন গুলিটা বের হয়ে যায়, গুলিটা যেই বেগে সামনের দিকে চলে যায়, ঠিক একই প্রতিক্রিয়া বেগের কারণে বন্দুকটা পেছনের দিকে একটু ধাক্কা দেয়, নিউটনের গতির তৃতীয় সূত্র। পাখি ওড়ে, ডানাটা যখন নিচের দিকে ঝাপটায় তখন পাখিটা উপরের দিকে চলে যায়, তার মানে বিপরীত দিকে চলে যায়, এইটা নিউটনের গতির তৃতীয় সূত্র। কথা কি বুঝছেন। অথবা আপনি যখন নৌকাটা পাড়ে চলে আসছে, নৌকা থেকে যখন লাফ দেন, আপনি সামনের দিকে যান, লাফ দেন, অথচ নৌকা দেখবেন পেছনের দিকে চলে যায়, বিপরীত প্রতিক্রিয়া বলের কারণে। তার মানে আমাদের উত্তর এখানে কি বলবো, নিউটনের গতির তৃতীয় সূত্র। কথা কি বুঝলাম। তার মানে প্রশ্ন হচ্ছে একজন মাঝি নৌকা চালানোর সময় কি প্রয়োগ করে, নিউটনের গতির তৃতীয় সূত্র প্রয়োগ করে। মহাকর্ষীয় সূত্র এইটা না। মহাকর্ষীয় সূত্র কি ছিল, মহাকর্ষ বলতে কি বোঝায়, মহাকর্ষ হচ্ছে ওইটা, একটু বোঝেন, আমরা মহাকর্ষটা একটু বুঝি, যেহেতু আসছে আমরা মহাকর্ষটা একটু দেখার চেষ্টা করি। এখানে উত্তরটা কি বলেছিলাম, তৃতীয় সূত্র। এবার আসেন মহাকর্ষটা কি। এইটা যদি মহাবিশ্ব হয়, এইটা যদি মহাবিশ্ব হয়, মহাবিশ্বের মধ্যে দেখেন অসংখ্য বস্তু আছে। কি আছে ভাই, অসংখ্য বস্তু আছে। এই অসংখ্য বস্তুর মধ্যে যে কোনো দুইটা বস্তুর মধ্যকার যে আকর্ষণ, সেই আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। তার মানে এই অসংখ্য বস্তুর মধ্যে যে কোনো দুইটি বস্তু, কয়টা বস্তু, যে কোনো দুইটা বস্তু, এদের মধ্যকার যে আকর্ষণ, এই আকর্ষণকে বলা হবে কি, মহাকর্ষ। তাহলে আমরা কি বলতে পারি, এই মহাবিশ্বের মধ্যে চাঁদ আছে, সূর্য আছে, এদের মধ্যে একটা আকর্ষণ আছে, এটাকে বলা হবে মহাকর্ষ। এই মহাবিশ্বের মধ্যে চাঁদের সাথে গ্রহ নক্ষত্রের একটা আকর্ষণ আছে, এটাকে বলা হবে মহাকর্ষ। যদি বলি পৃথিবীর সাথে সূর্যের একটা আকর্ষণ আছে, এটাকে বলা হয় মহাকর্ষ। যদি বলা হয় পৃথিবীর সাথে চন্দ্রের আকর্ষণ আছে, এটাকে বলা হয় মহাকর্ষ। যদি এইটা বলি একটা মেয়ের সাথে একটা ছেলের আকর্ষণ আছে, এইটাও মহাকর্ষ। তার মানে আমরা মহাবিশ্বের মধ্যেই আছি। তাহলে ছেলে মেয়ের আকর্ষণকে কি বলতে পারি, মহাকর্ষ বলা যাবে, কারণ আমরা মহাবিশ্বের মধ্যেই আছি। কথা কি বুঝলাম। তার মানে মহাকর্ষ হচ্ছে যে কোনো দুইটা বস্তু হলেই হবে, তাদের মধ্যবর্তী বা মধ্যকার যে আকর্ষণ, সেটাকে আমরা কি বলবো, মহাকর্ষ বলা হয়। তাহলে নিউটনের মহাকর্ষীয় সূত্রটা কি, দেখেন বিজ্ঞানী নিউটন যে সূত্রটা প্রকাশ করেছিলেন, নিউটনের মহাকর্ষ সূত্র রিলেটেড যে সূত্রটা দিয়েছিলেন, এখানে তিনি বলেছিলেন দুইটা আলাদা আলাদা ভরের যদি বস্তু, এইটাকে বলা হয় আমরা m1, এইটাকে বলি m2, এই দুইটা বস্তু কি আছে, নির্দিষ্ট দূরত্বে অবস্থিত। তার মানে এদের মধ্যবর্তী একটা দূরত্ব আছে, যে দূরত্বটা আমরা d বলতে পারি। তাহলে নিউটন কি বলেছিলেন, যেহেতু দুইটা বস্তুর মধ্যকার একটা আকর্ষণ আছে, এই আকর্ষণ বলকে আমি F বলতে পারি। তার মানে নিউটন তার মহাকর্ষ সূত্রে বলেছিলেন এদের মধ্যকার যে আকর্ষণ বলটা আছে, এই আকর্ষণ বলটা কি হবে, যে দুইটা বস্তু আছে
একটা হচ্ছে M1, একটা হচ্ছে M2, এদের মধ্যকার যে ভর বা এদের ভরের গুণফলের হবে সমানুপাতিক। অর্থাৎ দুইটা বস্তুর ভরের গুণফলের কি হবে? সমানুপাতিক হবে। এবং তিনি বলেছিলেন যেহেতু এদের মধ্যে একটা দূরত্ব আছে, সেই কি হবে? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এইটাই তার নিউটনের মহাকর্ষীয় সূত্র তিনি বলেছিলেন। তার মানে আলটিমেট আসে কি? F সমানুপাতিক M1 M2 বাই ডি স্কয়ার। এইবার যেটা করতে হয়, F সমানুপাতিকটাকে উঠানোর জন্য একটা সমান চলে আসে, একটা ধ্রুবক চলে আসে, যেকে বলা হয় G। তার মানে G M1 M2 বাই ডি স্কয়ার। মজার বিষয় হচ্ছে এই যে জি এর কথা যেটা বলেছি, এটা জি হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। যে সমানুপাতিক ধ্রুবকের একটা মান আছে, আমরা জানি জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তার মানে এইখান থেকে আরেকটা প্রশ্ন আমরা পাই, নিউটনের মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত? আরেকটা পাই কি, নিউটনের মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত? তার মানে দেখেন, যদি আমরা অপশন গুলো অ্যানালাইসিস করতে পারি, এখান থেকে অনেক অনেক প্রশ্ন সলভ করা সম্ভব। মানে একটা প্রশ্ন সমাধান করতে গেলে আপনি অন্তত 10টা প্রশ্ন পারবেন। একটা প্রশ্ন সমাধান করতে গেলে আমরা কয়টা অন্তত পাবো? 10টা প্রশ্ন আমরা পারবো। এবং পরীক্ষায় কিন্তু এইগুলাকে ঘুরিয়ে ফিরিয়ে দেয়। কথা কি বুঝলাম? আসেন পরেরটাতে যাব। পরের প্রশ্ন বলছে কি, এখানে একটু মিস্টেক করা আছে, এখানে বলা আছে বাহুরূপী। বাহুরূপী না, এইটা আমরা বলবো হচ্ছে বহুরূপী। আচ্ছা, এটাকে বাহুরূপী না, এটা হচ্ছে বহুরূপী, তাই না? বহুরূপী বলতে কি বোঝায় বলে না? ডাইনি তোর তোর এরকম বহুরূপ আছে, অনেকে বলে না? এইগুলা বহুরূপী বলতে কি তার অনুরূপ, তাই না? বলছে কি বহুরূপী মৌল কি, বা এখানে বলছে বহুরূপী মৌল কোনটি। মনে রাখবেন, আমরা বিশেষ কয়েকটা ধরনের পদার্থের কিছু বহুরূপী মৌল জানি, একটু লিখে নেন কার কার বহুরূপ আছে। কার্বনের 2টা বহুরূপ পাওয়া যায়, একটাকে বলা হয় হীরক, একটাকে বলা হয় গ্রাফাইট। তার মানে কার্বনের কয়টা বহুরূপ? 2টা, একটাকে বলা হয় হীরক আর একটাকে বলা হয় গ্রাফাইট। তার মানে দেখেন প্রথম অপশনে কিন্তু বলা আছে কি কার্বন। তার মানে কার্বনের যেহেতু বহুরূপ আছে, তার মানে আমাদের উত্তর কোনটা? প্রথমেই বলা আছে কি কার্বন। আসেন আরো কিছু বহুরূপ একটু দেখার চেষ্টা করি। সালফার, সালফারের 2টা বহুরূপ পাওয়া যায়, একটাকে বলা হয় রম্বিক সালফার, আরেকটিকে বলা হয় অষ্টতলক সালফার। আমরা যদি বলি অক্সিজেন, এই অক্সিজেনের 2টা বহুরূপ পাওয়া যায়, একটা হচ্ছে O2, আরেকটিকে বলা হয় O3। O3 হচ্ছে আমরা জানি হচ্ছে ওজোন গ্যাস। কি জানি? ওজোন গ্যাস। তার মানে কার্বনের 2টা বহুরূপ পাচ্ছি, সালফারের 2টা বহুরূপ পাচ্ছি, অক্সিজেনেরও 2টা বহুরূপ পাইলাম। এছাড়াও আমরা ফসফরাস জানি, ফসফরাসের 2টা বহুরূপ পাওয়া যায়। ফসফরাস, একটাকে বলা হয় শ্বেত ফসফরাস আর একটাকে বলা হয় লোহিত ফসফরাস। তার মানে দেখেন কার্বনের বহুরূপ পাইলাম 2টা, সালফারের 2টা পেলাম, অক্সিজেনের 2টা পেলাম, ফসফরাসের 2টা পেলাম। তাহলে এই যে প্রশ্নটা বলেছে বহুরূপী মৌল কোনটা? কার্বন। এইটা অ্যান্সার করতে যে দেখেন কতগুলার বহুরূপ আমরা জানার চেষ্টা করলাম। পরীক্ষায় আসতেই পারে যে হীরক নিচের কোনটির বহুরূপ, অথবা বলতে পারে রম্বিক সালফার নিচের কোনটির বহুরূপ, অথবা বলতে পারে O3 নিচের কোনটির বহুরূপ, অথবা বলতে পারে লোহিত ফসফরাস নিচের কোনটির বহুরূপ। কথা কি বুঝলাম? তাহলে দেখেন আমরা একটা প্রশ্ন সমাধান করতে যে কতগুলা তথ্য পাচ্ছি, কতগুলো তথ্য আমরা পাচ্ছি। আশা করা যায় এই প্রশ্নটা ক্লিয়ার হয়েছেন। পরের প্রশ্ন যাই আমরা। এবার বলেছে দেখেন ব্যাটারি থেকে কোন ধরনের বিদ্যুৎ উৎপন্ন হয়? একটু অ্যান্সার করি তো স্যার, সবাই একটু অ্যান্সার করবেন। ব্যাটারি থেকে কোন ধরনের বিদ্যুৎ উৎপন্ন হয়?
ফার্স্ট সবাই একটু দেখি কে কমেন্টস করেন আগে। ব্যাটারি থেকে কোন ধরনের বিদ্যুৎ উৎপন্ন হয় একটু জানাবেন। ডিসি, এ, আচ্ছা অনেকে অ্যান্সার করতেছেন এ ডিসি, এ ডিসি। আচ্ছা আচ্ছা আসেন, এই যে প্রথম অপশন আমরা দেখি ডিসি। ডিসির পূর্ণরূপ হলো ডিরেক্ট কারেন্ট, অথবা যার বাংলা অর্থ হচ্ছে সমপ্রবাহ, অথবা বলতে পারি একমুখী প্রবাহ, এইটা বলতে পারি। সমপ্রবাহ বা একমুখী প্রবাহ বা ডিরেক্ট কারেন্ট বলতে কি বোঝায়, যদি আমি একটু একটু দেখানোর চেষ্টা করি, ধরে নেন এইটা ভোল্টেজ, এইটা কারেন্ট, তার মানে এইটা হচ্ছে তড়িৎ আর এটা হচ্ছে ভোল্টেজ বা বিভব। যখন কোন একটা তড়িৎ বা কারেন্ট বা কোন একটা প্রবাহ চলার পথে সর্বদা একই দিকে গমন করে, তার মানে দেখেন এইটা এখান থেকে উৎপন্ন হয়ে সর্বদা কোন দিকে গেছে, একই দিকে প্রবাহিত হয়। যদি চলার পথে দিক পরিবর্তন না করে তখন সেই প্রবাহকে আমরা কি বলতে পারি, ডিসি প্রবাহ বা সমপ্রবাহ বা একমুখী প্রবাহ। ব্যাটারি থেকে যে প্রাপ্ত বিদ্যুৎ আমরা পাই সেটাকে বলা হয় ডিসি, কারণ ব্যাটারি থেকে সরাসরি আমরা পাই, সেটা সরাসরি আমরা ব্যবহার করতে পারি। তার মানে ডিসি হচ্ছে মূলত সমপ্রবাহ, যেটা কিনা উৎপন্ন হয়ে সে সর্বদা একই দিকে চলাচল করে, চলাচলের সময় সে কখনোই দিক পরিবর্তন করে না, সেই ধরনের প্রবাহকে বলা হয় ডিসি বা সমপ্রবাহ। কথা কি বুঝলাম? মনে রাখবেন ডিসির ক্ষেত্রে কোনো ফ্রিকোয়েন্সি পাওয়া যায় না। ডিসির ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক হচ্ছে শূন্য। কেন শূন্য? কারণ সে চলার পথে দিক পরিবর্তন করতে পারে না, তার মানে তার কম্পাঙ্ক নাই, তার ফ্রিকোয়েন্সি কত? শূন্য। তার ফ্রিকোয়েন্সি কত? শূন্য। কথা কি বুঝলাম? এরপরে বলা আছে দেখেন এসি, আমাদের উত্তরটা কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। কোনটা? ডিসি। পরেরটাতে একটু দেখার চেষ্টা করি, কারণ এসি থেকে মাঝে মাঝে প্রশ্ন হয়, তো আমরা একটু দেখার চেষ্টা করবো। এখানে পরের তথ্য বলা আছে কি, এসি। এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। এইটাকে বলা হয় দিক পরিবর্তী প্রবাহ, অথবা বলা হয় পর্যায়বৃত্ত প্রবাহ। কি বলতে পারি? দিক পরিবর্তী অথবা পর্যায়বৃত্ত প্রবাহ। তার মানে কি দিক পরিবর্তন করে চলাফেরা করবে। যদি এইটা হয়, এইটা ভোল্টেজ, এইটা কারেন্ট, এইটা উৎপন্ন হয়েছে, মানে এখানে দেখেন একবার সে সর্বদা কোন দিকে যাচ্ছে, একবার এই দিকে একবার নিচের দিকে। তার মানে কোন একটা তড়িৎ যখন উৎপন্ন হওয়ার পরে যদি সর্বদা দিক পরিবর্তন করে চলাফেরা করে তখন সেই ধরনের প্রবাহকে আমরা কি বলবো? এসি বা দিক পরিবর্তী প্রবাহ বা পর্যায়বৃত্ত প্রবাহ। তার মানে এটা এখান থেকে উৎপন্ন হওয়ার পরে সে একবার এই দিকে গেছে, একবার নিচে, আবার উপরে, আবার নিচে, তার মানে সর্বদা চলার পথে দিক পরিবর্তন করে যাচ্ছে। এইটাকে যদি পজিটিভ সাইকেল কল্পনা করি, এইটাকে যদি বলি নেগেটিভ সাইকেল, তার মানে সে একবার পজিটিভের দিকে একবার ম্যাক্সিমাম পয়েন্ট হয়েছে, আবার এক সময় জিরো হয়েছে, একবার নেগেটিভ দিকে ম্যাক্সিমাম হয়েছে, একবার জিরো হয়ে গেছে। এইটাকে আবার কি বলি? এসি প্রবাহ। মনে রাখবেন আমাদের বাসা বাড়িতে যে বিদ্যুৎটা ব্যবহার করি আমরা, যে বিদ্যুৎটা আমরা ব্যবহার করি বাসা বাড়িতে, সেটা হচ্ছে এসি প্রবাহ। আমাদের বাসা বাড়িতে ব্যবহৃত যে লাইনটা পাওয়া যায় সেটা কি? এসি প্রবাহ। আমরা বাসা বাড়িতে যেই বৈদ্যুতিক লাইনটা আমরা ব্যবহার করি সবটাই কি? এসি। মনে রাখবেন যখন আমরা ফোন চার্জ করি, ফোনের চার্জার, ফোন যখন চার্জ করি, এই যে এসি লাইন থেকে আমরা ফোনের একটা পোর্ট, চার্জারের পোর্টটা আমি এখানে ঢুকাই, ওর ভেতরে একটা ডিভাইস থাকে যাকে বলা হয় রেকটিফায়ার। এসি থেকে রেকটিফায়ারটা ডিসি তে কনভার্ট করে আমরা ফোন চার্জ করি। যদি ফোনের চার্জার যদি এসি হতো, তার মানে আপনার চার্জ হবে, বিদ্যুৎ চলে গেলে আবার চার্জটা ব্যাক করার কথা ছিল, কিন্তু বিদ্যুৎ চলে গেলেও আমাদের ফোনের চার্জ কিন্তু ব্যাক করে না। কারণ কি? ওইখানে আমরা ডিসি তে কনভার্ট করে নেই। তার মানে ডিসি সর্বদা একদিকে যাচ্ছে, বিপরীত দিকে ফেরার কোন অপশন আছে? নাই।
কথা কি বুঝছি? আচ্ছা, একজন কমেন্ট করছেন পাবনা শাখার স্টুডেন্ট, জি স্যার বাসাবাড়িতে এসি প্রবাহ আমরা ব্যবহার করে থাকি। কথা কি বুঝছি? আচ্ছা আসেন, একটা প্রশ্ন মাঝে মাঝে আসে, তাহলে আমরা কি বললাম? ব্যাটারি, আমরা রেকটিফায়ার, রেকটিফায়ারের কাজ হচ্ছে এসি থেকে ডিসি তে রূপান্তর করার জন্য, অর্থাৎ এসি থেকে ডিসি তে রূপান্তর করে কে? রেকটিফায়ার। প্রশ্ন আসে যে দিক পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহতে রূপান্তরের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? অপশন হচ্ছে রেকটিফায়ার উত্তর। অথবা বলতে পারে এসি থেকে ডিসি তে রূপান্তরের জন্য কি ব্যবহৃত হয়? আমরা জানি রেকটিফায়ার ব্যবহার করা হয়। আমাদের বাসাবাড়িতে যে বৈদ্যুতিক লাইনটা আছে আমরা জানি এখানে আমরা ব্যবহার করি 220 থেকে 240 ভোল্ট, এটা ব্যবহার করি। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যে প্রবাহ আমরা পাই এসি প্রবাহ, যার একটা ফ্রিকোয়েন্সি আছে, এই ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। কত ফ্রিকোয়েন্সি? 50 হার্জ, বা কম্পাঙ্ক কত? 50 হার্জ। আর একটা তথ্য দিই, আমেরিকা যদি বলা হয় বা ইউএস এর ক্ষেত্রে, আমেরিকা বা ইউএসএ তে ব্যবহার করা হয় 60 হার্জ, আমাদের বাংলাদেশে হচ্ছে 50 হার্জ, আর ইউএসএ বা আমেরিকায় কত? 60 হার্জ। পরীক্ষায় আসতেই পারে ইউএসএ বা আমেরিকাতে কত হার্জ ব্যবহার করে তারা, কম্পাঙ্ক কত? 60 হার্জ। বাংলাদেশে কত? 50 হার্জ। এবং ভোল্টেজ কত ব্যবহার করি আমরা বাসাবাড়িতে? 220 থেকে 240 ভোল্ট। কথা কি ক্লিয়ার? তাহলে এই প্রশ্ন রিলেটেড যে তথ্যগুলা জানলাম, খুবই গুরুত্বপূর্ণ তথ্য, পরীক্ষায় আসার মতো তথ্য, একটু মনে রাখার চেষ্টা করব। একদম ব্যাখ্যাগুলা একদম ধরে ধরে আমরা পড়ব এবং লিখবো খাতায়। কথা কি বুঝেছি? পরের প্রশ্ন, এরপরে বলা আছে কোনটি বেশি স্থিতিস্থাপক? একটু অ্যান্সার করি তো স্যার। 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে আপনাকে বলছে কি নিচের কোনটি বা কোনটি বেশি স্থিতিস্থাপক? অ্যান্সার করবেন সবাই, যারা যারা আছে একটু অ্যান্সার করার চেষ্টা করবে যে কোনটি বেশি স্থিতিস্থাপক, কোনটি বেশি স্থিতিস্থাপক। নাজিম উদ্দিন, ওয়ালাইকুম আসসালাম, বলেন কোনটি স্থিতিস্থাপক? একজন বলছেন ক ইস্পাত, একজন বলছেন রাবার। রিঙ্কুমণি রাবার, তানজিল তৃষা ইস্পাত, নাজিম কে? এই কে বলতে কি বোঝায় স্যার? ইস্পাত। অনেকে অ্যান্সার করতেছেন ইস্পাত, বাট একজন করছেন কি রাবার, এই একজন করলেন ইস্পাত, একটা করছেন এই যে একজন করলেন রাবার। কাঁচ এবং পানি কি দোষ করলো? কাঁচ এবং পানি কি দোষ করলো, তাই না? আর দুইজন তো দুইটা বললেই তো 4টা অপশনই বলা হয়ে গেল, তাই না? উত্তর তো একটা, 4টা তো না। আসেন একটু ব্যাখ্যা করি আমরা একটু যাই। স্থিতিস্থাপকতা বলতো কি? স্থিতিস্থাপকতা হচ্ছে ওইটা যে কোনো একটা বস্তু সে কি হবে, যে তার পূর্বের অবস্থায় ফিরে আসতে চায়, অর্থাৎ বস্তুর যে ধর্মের কারণে সেটা পূর্বের অবস্থায় ফিরে আসে অথবা ফিরে যেতে চায়, এইটাকে বলা হয় তার স্থিতিস্থাপকতা। মনে রাখবেন, আমরা বই যে সংজ্ঞাটা পড়ি, মনে করেন এইটা কোন একটা বস্তু, এটাকে যদি আমি টানি, কি করব? কোন একটা বস্তুকে যখন আমি টানবো তার মানে কি তার দৈর্ঘ্য বেশি হবে না, বাড়বে না? আবার কোন বস্তুকে যখন আমি টেনে বড় না করতে পারি, তাকে হাতুড়ি দিয়ে আঘাত করতে পারি, তাহলে তার আকার আকৃতির পরিবর্তন ঘটবে। স্থিতিস্থাপকতায় বলা হয়েছে বস্তুর যে ধর্মের কারণে সেটা পূর্বের অবস্থায় ফিরে যায় বা ফিরে যেতে চায়, তাই সেটাই কি স্থিতিস্থাপকতা। মনে রাখবেন, অপশন রাবার যেটা বলা আছে, এইটা দেখে মনে হয় যে রাবারকে টানবো বড় হবে, ছেড়ে দিব আগের অবস্থায় ফিরে যাবে, মানে রাবারের স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি। এইভাবে আমরা স্থিতিস্থাপকতা চিনবো না। কিভাবে চিনবো? দেখেন, কোন বস্তুর স্থিতিস্থাপকতা বেশি হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে কিভাবে, একটু দেখার চেষ্টা করি, একটু লিখে রাখার চেষ্টা করেন। যে বস্তুকে তার আকার আকৃতির পরিবর্তন করতে সবচেয়ে বেশি বল প্রয়োগ করতে হয়, তার স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি।
তার মানে কোন একটা বস্তুকে যখন আমি সবচেয়ে বেশি বল প্রয়োগ করতে হবে তার আকার আকৃতির পরিবর্তন ঘটাতে, সেই বস্তুর স্থিতিস্থাপকতা হবে সবচেয়ে বেশি। তাহলে দেখেন রাবার যদি বলেন স্যার রাবারকে খুব সহজে টানলে বড় হয়, তার মানে রাবারের স্থিতিস্থাপকতা বেশি না। যদি বলেন পানি, পানি তো নরমালি এটা কোনো বিষয়ই না, কাঁচ ঠিক তাই। এই যে ইস্পাত যেটা বলা হয়েছে সবচেয়ে শক্ত একটা পদার্থ এই চারটার মধ্যে, সেটা হচ্ছে ইস্পাত। যে ইস্পাতকে তার আকার আকৃতির পরিবর্তন করতে সবচেয়ে বেশি পরিমাণ বল আমাকে প্রয়োগ করতে হবে, তার মানে ইস্পাতের স্থিতিস্থাপকতা হবে সবচেয়ে বেশি। তাহলে মনে রাখবেন কোন একটা বস্তুকে যখন সবচেয়ে বেশি বল প্রয়োগ করতে হবে, কেন? তার আকার আকৃতির পরিবর্তন করতে, সেই বস্তুর স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি। আর যেই বস্তুকে তার আকার আকৃতির পরিবর্তন করতে সবচেয়ে কম বল প্রয়োগ করতে হবে, সেই বস্তুর স্থিতিস্থাপকতা সবচেয়ে কম। ক্লিয়ার কিনা একটু জানাবেন, এইটা কি বুঝছেন কিনা? এই ক্লিয়ার? প্রশ্ন কি ক্লিয়ার? আর ভুল হবে? অনেকদিন পরে স্যারের দেখা, চলে আসবেন দেখা করার জন্য, ফোন দিয়ে চলে আসবেন, দেখা করতে চলে আসবেন। আচ্ছা এটা কি বুঝেছি আমরা? বলেন তো স্যার, প্রশ্নটা কি, উত্তর কি আর ভুল হবে? রাবার বা এটা সেটা মানে এই কনফিউশন হওয়ার কোনো যুক্তিই নাই এখানে। আমি আপনাদেরকে বলে দিলাম যে যাকে আঘাত করতে হবে সবচেয়ে বেশি তার স্থিতিস্থাপকতা সবচেয়ে কম, যাকে কম আঘাত করতে হবে তার আকার আকৃতির পরিবর্তন করতে তার স্থিতিস্থাপকতা সবচেয়ে কম। কথা কি বুঝছি? পরের প্রশ্ন বলা আছে পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? অ্যান্সার করি সবাই। পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? অ্যান্সার করবেন। পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? অ্যান্সার করছেন সি সি 00। সবাই মোটামুটি সঠিক উত্তর দিচ্ছেন। এই একজন আবার বলছেন ক এ। আচ্ছা আসেন একটু কনফিউশন ক্লিয়ার হন। এই যে জি, জিটা কি? অভিকর্ষ ত্বরণ। জি কি? অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণটা কি? যখন অভিকর্ষ বলের প্রভাবে কোন একটা মুক্ত ভাবে পড়ন্ত বস্তুর যে বেগ বৃদ্ধি পায়, সেই বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে কোন পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। আমরা জানি অভিকর্ষ ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করি। এই বিভিন্ন স্থানে জি এর কিছু মান আছে, একটু লিখে নিব আমরা, যে বিভিন্ন স্থানে যে জি এর মানটা আছে সেই মানটা একটু কি আমরা এটা লিখে নিব, পরীক্ষায় কিন্তু আসে এখান থেকে প্রশ্ন, আমরা একটু লিখে নিব। এই যে প্রথম প্রশ্ন হচ্ছে জি এর আদর্শ মান। আদর্শ মান হচ্ছে 9.81 অথবা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, প্রথম তথ্য। এরপরে বলতে পারি কি পৃথিবী পৃষ্ঠে জি এর মান হচ্ছে 9.81 অথবা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। পৃথিবী পৃষ্ঠে যেটা জি এর মান সেটাই কিন্তু তার আদর্শ মান। পরের তথ্য বলতে পারি পৃথিবীর কেন্দ্রে জি সমান 0। তার মানে আমাদের উত্তর কি ছিল? বলা আছে পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? কত হবে? 0 হবে। এইটা কত ভাই? 9.8 কত? এইটা হচ্ছে তার আদর্শ মান, এইটা তার আদর্শ মান। অথবা পৃথিবীর যে পৃষ্ঠ, এই পৃথিবীর পৃষ্ঠে জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড। এখানে একটু জিনিস ভুল করা আছে, মিটার পার সেকেন্ড না, এটা স্কয়ার হবে। এটা মিটার পার সেকেন্ড স্কয়ার -2। এখানে পার দিতে -2 দিব না, সব পজিটিভ। যেহেতু এখানে অর দেওয়া আছে তার মানে পজিটিভ। কথা কি বুঝছি? তার মানে যদি এটা অর না হয় তাহলে -2 বলতাম। তার মানে এখানে একটু ভুল করা আছে, মিটার পার সেকেন্ড না, মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আসেন পরের তথ্য কি বলতে পারি? বললাম পৃথিবীর কেন্দ্রে কত? জি এর মান 0। তার মানে আমাদের উত্তর পেয়ে গেছি 0। যদি বলা হয় বিষুবীয় অঞ্চলে জি এর মান সর্বনিম্ন, সেই সর্বনিম্ন মানটা হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে বিষুবীয় অঞ্চল যখন আপনাকে বলবে, বিষুবীয় অঞ্চলে জি এর মান হয় সর্বনিম্ন, যে সর্বনিম্ন মানটা হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি বলা হয় মেরু অঞ্চলে
মেরু অঞ্চলে জি এর মান হয় সর্বোচ্চ, যে সর্বোচ্চ জি এর মানটা হচ্ছে 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে মেরু অঞ্চলে যদি বলা হয় সর্বোচ্চ মান হবে জি এর, যার মান হচ্ছে 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর যদি আপনাকে বলা হয় এইটা পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর পৃষ্ঠ, এইগুলা সবগুলাই পৃথিবীর পৃষ্ঠ, এইগুলা পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায় অথবা নিচে যাওয়া যায় জি এর মান ততই কমতে থাকবে। পরের তথ্য বলতে পারি, পৃথিবী পৃষ্ঠ হতে যত উপরে অথবা নিচে যাওয়া যায় জি এর মান তত কমতে থাকে। তার মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি উপরে যাই অথবা নিচে যাই জি এর মান কি হবে? তত কমতে থাকবে, বাড়বে না। তার মানে এই তথ্যগুলা যদি আমরা জানি, অভিকর্ষ ত্বরণ রিলেটেড যে কোনো প্রশ্নের অ্যান্সার আমরা করতে পারবো। তাহলে প্রশ্ন যদি বলা ছিল পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? 0। যদি বলতো পৃথিবীর পৃষ্ঠে জি এর মান কত? 9.81 অথবা 9.8। যদি বলতো বিষুবীয় অঞ্চলে জি এর মান কত? 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি বলতো মেরু অঞ্চলে জি এর মান কত? 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে গেলে জি এর মান কি হবে? কমতে থাকবে। পৃথিবীর পৃষ্ঠ থেকে নিচে গেলে জি এর মান কি হবে? কমতে থাকবে। এই তথ্যগুলো আপনাকে মনে রাখতে হবে। পরের প্রশ্ন দেখেন, বলছে কোন বস্তুর ভর যদি 10 কিলোগ্রাম হয় তার ওজন কত? অ্যান্সার করেন তো এটা। কোন বস্তুর ভর 10 কিলোগ্রাম হলে তার ওজন কত? কোন বস্তুর ভর 10 কিলোগ্রাম হলে তার ওজন কত? একটু বলেন তো, অ্যান্সার করেন তো, একটু অ্যান্সার করব সবাই। ভর বলা আছে 10 কেজি, ওজন কত হবে বের করেন। অ্যান্সার করছেন খান রহমান, আজিজুর কাউসার 98। খ 1/6 গুণ, এই তন্ময় হাসান 1/6 গুণ কেমনে পাইলেন ভাই আপনি? আসেন ব্যাখ্যা করব। খ বি নট 98 নিউটন, 98। আচ্ছা 98। ওকে, আসেন দেখি। ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এম দেওয়া আছে কত? 10 কেজি। আমরা যদি বলি ওজন ডব্লিউ সমান, আমরা কি জানি? এম জি জানি। এম হচ্ছে ভর, জি হলো অভিকর্ষ ত্বরণ। যেখানে অভিকর্ষ ত্বরণের মান নির্দিষ্ট বলা হয় নাই, তার মানে আমাকে আদর্শ মানটা ধরে নিতে হবে। তার মানে ওজন ডব্লিউ সমান, যেহেতু এম জি, এম এর মান বলা আছে 10, অভিকর্ষ ত্বরণ আমরা জানি 9.8, এই দুইটা গুণ করলে হয় 98। আমরা ওজনের একক জানি নিউটন, তার মানে আমাদের ওজন হবে 98 নিউটন। আমাদের এই ক্ষেত্রে ওজন হবে কত? 98 নিউটন। কথা কি ক্লিয়ার? যদি এইটা বলতো যে কোন বস্তুর ভর, আপনাকে যদি বলতো এখানে ভর যদি বলা হয়তো পৃথিবীতে ভর 10 কেজি, চাঁদে ওজন কত, তাহলে পার্থক্য হইতো। কি হইতো? আমরা জানি দেখেন ডব্লিউ সমান এম জি, যখন এম হচ্ছে 10 ফিক্সড, জি এর মান 9.8 ফিক্সড, কিন্তু যখন পৃথিবী থেকে চাঁদে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মান 1/6 গুণ কমে, তখন 1/6 দ্বারা তাকে গুণ করতে হইতো। তখন যেইটা রেজাল্ট আসতো সেটা আমাদের ওজন ছিল। কিন্তু আপনাকে এইটা বলে নাই যে পৃথিবী থেকে আপনি চাঁদে যান বা চাঁদ থেকে পৃথিবীতে আসেন, সেইটার কথা বলা হয় নাই। আপনাকে এটা পৃথিবী ধরে নিতে হবে। তার মানে এর মধ্যেই আছে। তার মানে ভর বলা আছে 10 কেজি, ওজন কত? ডব্লিউ সমান এম জি, 10 × 9.8, অ্যান্সার কত? 98 নিউটন। কথা কি ক্লিয়ার? এটা বুঝছেন কিনা একটু জানান তো, বুঝেছি কিনা একটু জানাবেন। ম্যাথটা কি বুঝলাম আমরা? ক্লিয়ার কিনা একটু বলবেন, ক্লিয়ার কিনা বলবেন। ওকে, আজকে লাইভে স্টুডেন্ট সংখ্যা অনেকটাই কম মনে হচ্ছে। আপনারা লাইভটাকে শেয়ার করে দিবেন, যারা যারা যুক্ত আছেন লাইভটাকে শেয়ার করে দেন, লাইভটাকে শেয়ার করে দেন। এবার বলছে কি দেখেন, যে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
পরের প্রশ্ন বলেছে কি তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে? একটু অ্যান্সার করি তো আমরা, অ্যান্সার করবেন। তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে? অ্যান্সার করবেন। নাফিজা হীরা বলছেন খ, রিঙ্কু মনি গ, আচ্ছা সি, সি অনেকে বলতেছেন সি লাউড স্পিকার। ওকে, আসেন আমরা একটু একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথমে আসেন অ্যাম্পলিফায়ারটা কি একটু বোঝার চেষ্টা করি। অ্যাম্পলিফায়ার মূলত এমন একটা ডিভাইস যেটা মূলত বিবর্ধক হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? বিবর্ধক হিসেবে কাজ করে। বিবর্ধক বলতে কি বোঝায়? সে সিগন্যালটাকে কনভার্ট করতে পারে, সে সিগন্যালকে কনভার্ট করে। কিভাবে কনভার্ট করে? সে লো সিগন্যালকে হাই সিগন্যালে রূপান্তরিত করতে পারে অথবা হাই সিগন্যালকে লো সিগন্যালে রূপান্তর করতে পারে। তার মানে তাকে, যেমন ধরেন আমরা যদি বলি, আমরা মাইক্রোফোনে কথা বলি, মাইক্রোফোনে কি করি? কথা বলি। দেখেন একটা বক্স থাকে, বা আপনি কোন একটা বিয়ের অনুষ্ঠানে বা কোন একটা অনুষ্ঠানে বক্স ভাড়া করে নিয়ে আসছেন, যেখানে দেখবেন একটা ছোট্ট মেশিন থাকে, যে মেশিনে বিভিন্ন নব থাকে। আপনি যখন মাইক্রোফোনে কথা বলেন, ওই নবটা ঘুরাইলে আপনার সাউন্ডটা বেশি হইতে পারে অথবা কম বানাইতে পারে। একটা না আছে না ডিভাইস? ওই ডিভাইসকেই বলা হয় অ্যাম্পলিফায়ার। যে অ্যাম্পলিফায়ারের কাজ হচ্ছে সিগন্যালকে বর্ধিত করতে সাহায্য করে। অর্থাৎ আপনি মাইক্রোফোনে কিন্তু আস্তে আস্তে এই কথা বলেন, চিল্লাই চিল্লাই কেউ কথা বলে না। তার মানে ওই যে আপনার আস্তে যে কথাগুলো বলতেছেন, সেটা আপনাকে দেখেন স্পিকারের মাধ্যমে, ওইটার মাধ্যমে নবটাকে বাড়িয়ে দিয়ে বা সিগন্যালটাকে বাড়িয়ে দিয়ে উচ্চ শব্দতে রূপান্তর করে, সিগন্যালটাকে সে কনভার্ট করতে পারে। মানে এখানে বলছে কি তড়িৎ শক্তিকে শব্দ শক্তি, বাট এইটা কিন্তু না। তার মানে প্রথম অপশন আমাদের নেওয়ার সুযোগ নাই। এরপরে আসেন জেনারেটর। জেনারেটর এমন একটা ডিভাইস, এই জেনারেটরটা কি করে? সে যান্ত্রিক শক্তিকে সে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। তার মানে জেনারেটর যখন আমরা ব্যবহার করি, কখন ব্যবহার করি? যখন আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎ থাকে না, তখন আমরা জেনারেটর ব্যবহার করে বিদ্যুৎ পাই। তার মানে আমরা যান্ত্রিক শক্তি, মানে যন্ত্রটাকে ঘুরিয়ে আমরা কি পাই? বিদ্যুৎ পাই। তার মানে জেনারেটর কি করে? যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। তার মানে অপশন অনুযায়ী, প্রশ্ন অনুযায়ী অপশনটা আমাদের সঠিক নয়। এবার আসেন লাউড স্পিকার কি করে। লাউড স্পিকার বা বক্সের কথাই যদি বলি, ওইটা কি বিদ্যুৎ ছাড়া চলে? তার মানে বিদ্যুৎ শক্তিকে কাজে লাগাচ্ছে না? সে লাগাচ্ছে। এরপর লাউড স্পিকারে কি পাই? লাউড স্পিকারে কি পাই? শব্দ শুনতে পাই না? আপনি দেখেন, আপনি ধরে নেন আমার সামনে হাজারো জনতা দাঁড়িয়ে আছে, 1000 বা অনেক বেশি মানুষ দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি যখন খালি গলায় কথা বলবো, পেছনের মানুষ কি শুনতে পাবে? শুনতে কিন্তু পাবে না। যখন আমরা বক্স বা লাউড স্পিকার ব্যবহার করব, তার মানে বিদ্যুৎ যখন থাকবে, ওইটার মাধ্যমে আমি কথা বলবো এবং ওই লাউড স্পিকারের শব্দটাকে সে শোনাইতে সাহায্য করবে। তার মানে এখানে যে লাউড স্পিকার বলা আছে, এই লাউড স্পিকার কি করবে? এই বিদ্যুৎ শক্তি থেকে সে শব্দ শক্তিতে রূপান্তরিত করবে। তার মানে অপশন দেখের প্রশ্নে বলা আছে তড়িৎ শক্তি, এই তড়িৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করবে কে? লাউড স্পিকার। তাহলে আমাদের উত্তর কি হবে ভাই? লাউড স্পিকার। কথা কি বুঝেছি? জব মেডিসিনের সব টিচার এক একটা অ্যাটম বোমা। অ্যাটম বোমা তো ফেললে আপনারা মরে যাবেন ভাই। একজন বলছেন কি অসাধারণ উপস্থাপনা স্যারদের। আপনাদের টিচাররা সব সময়ের জন্যই চায় স্টুডেন্টদেরকে ভালো কিছু দিতে, যাতে ওইটা দিয়ে আপনারা বেনিফিটেড হন, উপকার পান, যাতে আপনারা পরীক্ষায় কমন পান, চাকরি পান। এইটার জন্যই তারা নিয়োজিত। কথা কি বুঝছেন? তাদের যে অক্লান্ত পরিশ্রম, কেন পরিশ্রম করে? আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্যই তারা পরিশ্রম করে। তাহলে আপনারা যদি তাদের কাছ থেকে ভালো কিছু নাই পান, তাদের সার্থকতা থাকলো? যেমন যদি বলা হয় মোমেনুল স্যার দেখেন কত পরিশ্রম করতেছে, যদি বলা হয় সাইফুল স্যার কত ভালো আপনাদেরকে, কত ম্যাজিক, কত টেকনিক দিয়ে আপনাদেরকে ইংরেজি পড়াচ্ছে, নাসির স্যারের কথা নাই, বাদই দিলাম, উনি রোমান্টিক
মানুষ একজন রোমান্টিকতার সাথে আপনাদেরকে পড়িয়ে দেয়, মানে উনার মতো কি আর আছে, এদের মতো কি টিচার আছে, তাই না? ভালো পড়ায় না আপনাদের জব মেডিসিন টিম? টিম অনেক ভালো। আচ্ছা যাই হোক, তার মানে আমাদের এই অংশটা আমাদের দেখা হয়ে গেল। পরেরটাতে দেখি। এবার বলছে দেখেন, অপসারিত তরলের ওজন যখন বস্তুর ওজনের চেয়ে কম হবে তখন কি ঘটবে? একটু জানান তো স্যার, অ্যান্সার করবেন। অপসারিত তরলের ওজন যখন বস্তুর ওজনের চেয়ে কম হবে তখন কি ঘটবে? প্রশ্ন বলা হয়েছে যে অপসারিত তরলের ওজন যখন বস্তুর ওজনের চেয়ে কম হবে তখন কি হবে? একটু অ্যান্সার করবেন সবাই। নাসির স্যার হচ্ছে রোমান্টিক পিরিয়ডের একজন সাহিত্যিক, আসলেই সে রোমান্টিক পুরুষ। নাসির স্যার আসলেই একজন রোমান্টিক পুরুষ। অ্যান্সার করি, অ্যান্সার করেন। অ্যান্সার করছেন বি, বি। এরপরে বলছেন গ, সি। নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে, ডুবে যাবে। আচ্ছা, ম্যাক্সিমাম উত্তর বলতেছেন গ, একজন বলছেন নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে বা ডুবে যাবে। আচ্ছা যাই হোক, এবার আসেন কি হয়। এটা হচ্ছে তরল পানি, কোন একটা বস্তু। এই বস্তুটা ধরেন এর উপর আমি ফেললাম, কথা কি বুঝছি? যদি এমনটা হয় যে এই বস্তুটা যদি, এই বস্তু দ্বারা যতটুকু পানি অপসারিত হবে, তার মানে এটা হচ্ছে ধরেন W1, এটা যদি বলি বস্তু, W2 ওয়াটার পানি, তার মানে যখন বস্তুর ওজন অপসারিত পানির ওজনের তুলনায় বেশি হবে তখন বস্তুটা কিন্তু ডুবে যায়। আমরা একটু করে পড়ি যে একটা লোহা পানিতে ফেললে ডুবে যায়, কিন্তু লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে। তার কারণ কি? লোহা যতটুকু পানি অপসারণ করে তার তুলনায় লোহার ওজনটা বেশি হয়, তখন সে ডুবে যায়। এবং লোহার তৈরি জাহাজ, এই জাহাজটা যতটুকু পানি অপসারণ করে তার তুলনায় কিন্তু জাহাজের ওজনটা কি হয়? কম হয়। তার মানে সে ভেসে থাকে। তার মানে এখানে বলছে কি যে অপসারিত তরলের ওজন যখন বস্তুর ওজনের চেয়ে কম হয় তখন কি হবে? বস্তুটা কি হবে ভাই? ডুবে যাবে। কি হবে? ডুবে যাবে। যদি বেশি হতো, এখানে কম না যদি বলে বেশি বলতো, তাহলে কি হতো? ভেসে থাকবে বা ভাসবে। আর যদি বলা হয় বস্তুর ওজন যতটুকু এবং যতটুকু পানি অপসারণ করে দুইটা যদি সমান হয়, অর্থাৎ W1 সমান যদি W2 হয়, তাহলে সেটা ডুববেও না ভাসবেও না। তার মানে সেটা নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে। তার মানে যখন বস্তুর ওজন এবং অপসারিত পানির ওজন যখন সমান হবে তখন বস্তুটি নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে, মানে সে সম্পূর্ণ ডুবেও যাবে না, সম্পূর্ণ ভেসেও থাকবে না। তার মানে দেখেন, সাঁতার কাটতে গেছেন, সাঁতার পারেন না, মাঝে মাঝে একবার করে ডুব দিবেন, পানি খাবেন, আবার উঠবেন। তাই মানে কি আপনি সম্পূর্ণ ডুবেও যান না, আবার সম্পূর্ণ ভেসেও সাঁতরাইতেও পারেন না। তার মানে ওই অবস্থাটাকে বলা হয় নিমজ্জিত অবস্থায় ভেসে থাকা, মানে কিছুক্ষণ পানি খেয়ে নিবেন। কথা কি বুঝছেন? তার মানে আমরা এখান থেকে যে জিনিসগুলো জানলাম, একটা হচ্ছে অপসারিত তরলের ওজন যখন বস্তুর ওজনের চেয়ে কম হবে তখন সেটা ডুবে যাবে, যখন অপসারিত তরলের ওজন বস্তুর ওজনের চেয়ে বেশি হবে তখন ভেসে থাকবে, অথবা দুইটার ওজন যখন সমান হবে তখন তারা নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে। ক্লিয়ার? বলেন তো এবার একটু ক্লিয়ার কিনা বলেন। প্রশ্নটা কি ক্লিয়ার হয়েছেন? একটু বলবেন। ক্লিয়ার কিনা? আমরা পরেরটাতে চলে যাব। ক্লিয়ার কিনা বলেন। ওকে, পরের প্রশ্ন কি আছে দেখি। বলছে কি পানির অণু এটা কি? এখানে মূলত সবগুলাই একটা চুম্বক পদার্থের কথা বলা হয়েছে। একটা হচ্ছে প্যারাচুম্বক, একটা ডায়াচুম্বক, একটা ফেরোচুম্বক, এটা বলা হচ্ছে অ্যান্টি ফেরোচুম্বক। দেখেন, প্রথমত প্যারাচুম্বকটা বলতে কি বোঝাই? প্যারা বলতে আমরা প্যারালাইজড বলতে পারি। প্যারা বলতে কি বলতে পারি? প্যারালাইজড।
তার মানে প্যারালাইজ বলতে কোন একটা সাইড অবশ হয়ে যাওয়া, তার মানে সেখানে অনুভূতি থাকে না, তাই না? আমরা এমন অনুভূতি মানে থাকে না বলতে তা না, যদি সামান্য কিছু থেকে থাকে সেটা সে প্রকাশ করতেও পারে না। তার মানে কোন একটা বস্তু বা কোন একটা পদার্থ, চুম্বক পদার্থ যখন চুম্বক আয়নকারী ক্ষেত্রের দিকে সামান্য চুম্বকত্ব লাভ করবে, কোন একটা চুম্বক পদার্থ যদি চুম্বক আয়নকারী ক্ষেত্রের দিকে যখন সামান্য চুম্বকত্ব লাভ করবে, তখন সেই অবস্থাতে বা সেটাকে বলা হয় প্যারাচুম্বক। সামান্য অনুভূতি যদি থাকে সেটাকে বলবো কি? প্যারাচুম্বক। যদি এরকমটা বলি, অনেকদিন যাবত মেসেঞ্জারে করে একটা মেয়েকে আপনি নক দিচ্ছেন, বারবার মেসেজ করেন, মেয়েটা আপনার রিপ্লাই দেয়, তো ধরেন আপনার ভালোই লাগে কথার কথা, তারে আপনি বলছেন যে একদিন তোমার সাথে আমি দেখা করব। সে বলছে ঠিক আছে আসো, দেখা করতে আসো। দেখা করতে গেছেন, দেখা করতে যাওয়ার পরে, দেখা করার পরে সে আপনি সরাসরি মেয়েটারে বলতেছেন তোমার আমার খুব ভাল লাগে, তোমার সাথে আমি প্রেম করতে চাই। কি করতে চাই? প্রেম করতে চাই। মেয়েটা যদি একটু মুস্কি হাসি দিয়ে যদি চলে যায়, কি করে ভাই? আপনি বলছেন তারে ভালো লাগে, মেয়েটা যদি মুস্কি হাসি দিয়ে চলে যায়, তার মানে আপনার দিকে সামান্য অনুভূতি আছে, তো আপনাকে কিছু না বলে কি মুস্কি হাসি দিয়ে চলে গেছে, তার মানে এইটাকে বলা হবে প্যারাচুম্বক। কি বলবে তাকে? মানে তার দিকে সামান্য অনুভূতি আছে, পরে জানাবে আপনাকে কিছু একটা, কিছুদিন ভাববে, ভাবার পরে হয়তো বা সে বলবে না তোমারও আমার ভালো লাগে। মানে সামান্য অনুভূতি যখন থাকবে তখন তাকে কি বলবো? প্যারাচুম্বক পদার্থ। কথা কি বুঝছেন? পানির সাথে চুম্বকের এরকম কোন আকর্ষণ নাই, তার মানে পানির অণু কি প্যারাচুম্বক হওয়ার কোনো সুযোগ নাই। এবার আসেন ডায়া চুম্বক। ডায়া বলতে কি? ধরে নেন আপনি ওই মেয়েটারই দেখতে গেছেন, পছন্দ করেন, তারে বলছেন তোমারে খুব ভালো লাগে, বলছেন, মেয়েটা কোনো কথা না বলে আপনার গালে কষে একটা চট দিয়ে চলে গেছে। মানে আপনার দিকে তার আকর্ষণ নাই, আপনার বিপরীত দিকে আকর্ষণ আছে না? মানে চড় মারা মানে কি? আপনার দিকে তার কোনো আকর্ষণ নাই, আপনার বিপরীত দিকে আকর্ষণ আছে, মানে তোরে ভালো লাগে না বা আই হেট ইউ বলে চলে গেছে। এইটাকে বলবো আমরা ডায়া চুম্বক। মানে পানি এবং চুম্বক দুইটা দেখেন পরস্পর কিন্তু বিপরীত, তার মানে এই ক্ষেত্রে আনসার কোনটা হবে ভাই? ডায়া চুম্বক। তার মানে পানি মূলত এক ধরনের ডায়া চুম্বক পদার্থ, কারণ দুইটার বিপরীত। এরপরে আসেন ফেরোচুম্বকটা কি? আবার আসেন ওই ছেলেটাই তারে গেছে না, যাওয়ার পরে বলছে তোমার খুব ভালো লাগে। বাংলা সিনেমায় তখন যদি বলা হয় নায়ক বা নায়িকা কে একজন মুখ ফুটে বলছে তোমার খুব ভালো লাগে, মানে সাথে সাথে বুকে জড়াই দিয়ে গান শুরু হয়ে যায়, মানে আর কোনো বিচার বিশ্লেষণ করার কোনো সুযোগই নাই, সময়ই নাই। মানে তোমার আমার ভালো লাগে, সাথে সাথে বুকে জড়াই নিয়ে বাংলা সিনেমার মতো গান শুরু হয়ে গেছে। এইটা হচ্ছে কি? ফেরোচুম্বক। তার মানে তার দিকে প্রবল একটা চুম্বকত্ব লাভ করছে সে, বা প্রবল তার দিকে আকর্ষণ লাভ করছে। এই ধরনের পদার্থকে আমি কি বলবো? ফেরোচুম্বক। যেমন আমি বলতে পারি চুম্বকের সাথে লোহা, দেখেন লোহার একটা খুব প্রবল আকর্ষণ আছে, এটাকে বলা হয় ফেরোচুম্বক। আমরা ডায়াচুম্বক দেখলাম পানি। প্যারাচুম্বক বলতে কি বোঝা হয়? আমি বলতে পারি অ্যান্টিমনি, আমি বলতে পারি প্লাটিনাম, এদের মধ্যে সামান্য অনুভূতি আছে, সামান্য আকর্ষণ আছে, এদেরকে বলা হবে প্যারাচুম্বক। অ্যান্টি বলতে কি? ফেরোচুম্বকের জাস্ট খালি বিপরীত, মানে ফেরোচুম্বক ছিল কি তার দিকে প্রবল আকর্ষণ লাভ করবে, আর তার বিপরীত দিকে প্রবল আকর্ষণ লাভ করবে। কথা কি বুঝলাম? তাহলে ডায়া, প্যারা এবং ফেরো, আশা করা যায় ভুল হওয়ার কথা না। প্যারা বলতে কি? আপনাকে মুস্কি হাসি দিয়ে চলে যাবে, পরে জানাবে। ডায়া বলতে কি? তার বিপরীত দিকে, মানে আপনার আমার ভালো লাগে না। ফেরোচুম্বক কি? যখনই বলছেন তখনই আকর্ষণ, মানে তখনই বুকে জড়াই দিয়ে গান শুরু হয়েছে, মানে প্রবল আকর্ষণ, এটা ফেরোচুম্বক। আর অ্যান্টি ফেরোচুম্বক তো ফেরোচুম্বকের বিপরীত। আশা করা যায় আর ভুল হবে না। এই ক্লিয়ার কিনা একটু বলেন তো, এটা কি বুঝেছেন? ক্লিয়ার কিনা একটু বলবেন, ক্লিয়ার কিনা একটু বলবেন, ক্লিয়ার হয়েছি কিনা? এটা যেই পদ্ধতিতে পড়তে ভালো লাগে, যেইভাবে বুঝলে আপনার ভালো লাগে সেইভাবেই বোঝেন। আপনাকে আউটপুট দিন শেষে পরীক্ষার খাতায় আউটপুটটা ভালো আসলেই হলো। আপনি কিভাবে বুঝলেন, কোন উদাহরণ দিয়ে বুঝলেন, এটা দেখার দরকার না, আপনাকে বুঝতে হবে। পরের প্রশ্ন দেখেন, বলছে কি মানুষের শ্রাব্যতার সীমা কত? আমরা যে মানুষ শুনতে পাই, এই শ্রাব্যতার সীমা কত, কতটুকু রেঞ্জের মধ্যে আমরা শুনতে পাই, কার বাইরে শুনতে পাই না, এইটা বলা আছে। তার মানে মানুষের শ্রাব্যতার সীমা কত? আমরা জানি শ্রাব্যতার পাল্লা বলেন
বা শ্রাব্যতার সীমা আমরা জানি এইটা হচ্ছে মানুষের ক্ষেত্রে 20 থেকে 20,000 হার্জ। আমরা কি জানি শ্রাব্যতার পাল্লা বা শ্রাব্যতার সীমা হচ্ছে 20 থেকে 20,000 হার্জ। প্রথমে বলা আছে মেগা হার্জ, মানে মেগা বলতে আমাদের নেওয়ার কোনো সুযোগ নাই। এখানে বলছে 20 থেকে 20,000 হার্জ, ঠিক আছে। 10 মেগা হার্জ চলবে না, এটাও মেগা হার্জ চলবে না। তার মানে আমাদের উত্তরটা কোনটা? 20 থেকে 20,000 হার্জ। কথা কি বুঝেছি? এবার আসেন, পরীক্ষায় এইটা না দিয়ে আপনারা বলতে পারে শব্দে তর তরঙ্গ এবং শব্দোত্তর তরঙ্গ। শব্দে তর তরঙ্গ, শব্দে তর তরঙ্গ বলতে কি? এই 20 হার্জের নিচে, এটাকে বলা হয় শব্দে তর তরঙ্গ। শব্দে তর মানে নিচের, কার নিচে? এই 20 হার্জের নিচের যে অংশ তরঙ্গ, এটাকে বলা হবে শব্দ তর তরঙ্গ। যদি বলা হয় শব্দোত্তর, শব্দোত্তর তরঙ্গ, তার মানে এটা হচ্ছে কি 20,000 হার্জের উপরের যে সীমা, এটাকে বলা হয় শব্দোত্তর তরঙ্গ। মেঘলা আকাশ, স্যার আপনার ক্লাস ভালো লাগে, থ্যাংক ইউ স্যার। তার মানে শব্দের তর বলতে 20,000 নিচে এবং শব্দোত্তর বলতে 20,000 উপরে। এই দুইটা আমরা রেঞ্জটা মনে রাখার চেষ্টা করব। শ্রাব্যতার পাল্লা কত মানুষের ক্ষেত্রে, শব্দের তর তরঙ্গ কাকে বলা হয় বা কতটুকু সীমানা, এবং শব্দ উত্তর তরঙ্গ এর সীমানা কতটুকু। তাহলে আশা করা যায় এই রিলেটেড কোনো প্রশ্ন আসলে আমরা পারবো। পরেরটাতে যাব, আসেন। এরপরে বলা আছে 50 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার সমান কত ডিগ্রি সেলসিয়াস? একটু অ্যান্সার করবেন। 50 ডিগ্রি ফারেনহাইটের মান নিচের সেন্টিগ্রেডে দেওয়া আছে, সবগুলাই কিন্তু সেলসিয়াসে বলা আছে। এইটা একটু আমরা অ্যান্সার করব। সবাই অ্যান্সার করবেন, অ্যান্সার করে জানাবেন। এইটা একটু সলভ করেন, দেখি কে পারেন, কে আগে পারেন, একটু অ্যান্সার করবেন। ফারেনহাইট এবং সেলসিয়াস, একজন অ্যান্সার করছেন 50 ডিগ্রি সেন্টিগ্রেড, একজন বলছেন গ 32। অ্যান্সার করবো আমরা 50। এই আপনারা অতটাই বলতেছেন না, ভেবে ভেবে বলতেছেন না, ম্যাথ করে বলতেছেন। একজন বলছেন 10, একজন আবার ইকুয়েশনটাই তুলে দিয়েছেন 50 বি। আসেন, তাপমাত্রা পরিমাপক স্কেল মোট 4টা। তাপমাত্রা পরিমাপক স্কেল কয়টা? 4টি। একটাকে বলা হয় সেলসিয়াস, একটাকে বলা হয় ফারেনহাইট, একটাকে বলা হয় কেলভিন, আর একটাকে বলা হয় রোমার। এই হচ্ছে 4টা তাপমাত্রা পরিমাপক স্কেল আমরা পাই। মনে রাখবেন, সেলসিয়াসের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইটের স্কেলে সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি ফারেনহাইট, সর্বোচ্চ তাপমাত্রা 212 ডিগ্রি ফারেনহাইট। কেলভিনের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা 273 কেলভিন, সর্বোচ্চ তাপমাত্রা 373 কেলভিন। রোমারের ক্ষেত্রে সর্বনিম্ন 0, সর্বোচ্চ হচ্ছে 80। তার মানে 4টা তাপমাত্রা পরিমাপক স্কেলের ক্ষেত্রে তাদের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি বলা হয়, সেলসিয়াসের ক্ষেত্রে 0 এবং 100, ফারেনহাইট 32 এবং 212, কেলভিন 273 এবং 373, রোমারের ক্ষেত্রে 0 এবং 80। এই তাপমাত্রা পরিমাপক স্কেলের এইগুলাকে বলা হয় সর্বনিম্ন তাপমাত্রা, আর এদেরকে বলা হয় সর্বোচ্চ তাপমাত্রা। এই তাপমাত্রা পরিমাপক স্কেলের ক্ষেত্রে একটা সম্পর্ক বলা হয়েছে, সেই সম্পর্কটা একটু আমরা দেখার চেষ্টা করব। সেই সম্পর্ক দিয়েই মূলত এই ম্যাথটা সলভ করতে আমরা পারবো। আসেন একটু সম্পর্কটা দেখার চেষ্টা করি। আমরা একটু লিখে নিব এইগুলা, লেখার পরে আমরা মূলত এই সম্পর্কটা একটু বের করে আপনাদেরকে ম্যাথটা সলভ করে দিই। আশা করা যায় উপকৃত হবেন। এখান থেকে যে কোনো রিলেটেড ম্যাথ আসলে আপনারা পারবেন।
আসেন একটু দেখার চেষ্টা করি। এইটার সিস্টেম হচ্ছে ওইটা যে কোনো একটা তাপমাত্রা পরিমাপক স্কেল আমরা নিব, সেই স্কেল ধরলাম সেলসিয়াসের ক্ষেত্রে সি, তার সর্বনিম্ন তাপমাত্রা তার সাথে বিয়োগ করব, এটাকে ভাগ করব এই সেলসিয়াসের যে সর্বোচ্চ তাপমাত্রা মাইনাস তার সর্বনিম্ন তাপমাত্রা, তার মানে আলটিমেট সি মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0 সমান এফ, যদি ফারেনহাইট বলি এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32, কেলভিন যদি বলি কে মাইনাস 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273, আর মাইনাস 0 ডিভাইডেড বাই 80 মাইনাস 0। এটা হচ্ছে সম্পর্ক। এখান থেকে জাস্ট ক্যালকুলেশন কি হবে, উপরে সি নিচে 100, এখানে এফ মাইনাস 32 ডিভাইড বাই বিয়োগ করলে হয় 180, কে মাইনাস 273 ডিভাইডেড বাই ভাগ বিয়োগ করলে হয় 100, এখানে আর বাই 80। নিচের প্রত্যেকটাকে দেখেন আমি শূন্য, সবগুলাকে শূন্য বাদ দিতে পারি, এটা বাদ দিতে পারি। এবার সবগুলাকে আবার 2 দ্বারা ভাগ করলে এখানে হয় 5, এখানে হয় 9, এখানে হয় 5 এবং এইখানে হয় কত 4। আলটিমেট রেজাল্ট কত আসে, সি বাই 5, এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9, কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5, আর বাই 4। এই যে ইকুয়েশনটা পেয়েছি, এই ইকুয়েশন থেকেই মূলত আমাদেরকে ম্যাথটা সলভ করতে হবে। দেখেন বলা আছে ফারেনহাইটে দেওয়া আছে হচ্ছে 50, তার মানে এই যে এফ এর মান দেওয়া আছে 50, আপনাকে সবগুলাই ছিল সেলসিয়াস, তার মানে এই সিটা বের করতে হবে। ফারেনহাইট দেওয়া আছে 50, আপনাকে সি অর্থাৎ সেলসিয়াসে কত সেইটা বের করতে হবে। আসেন একটু বের করার চেষ্টা করি। ইকুয়েশন হচ্ছে এইটা, সি বাই 5 সমান এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9, সি বের করতে হবে, এটা রেখে দিলাম। এফ হচ্ছে 50 মাইনাস 32 ডিভাইডেড বাই 9, সি বাই 5, এই দুইটা বিয়োগ করলে হয় কত, উপরে হয় 18 নিচে হয় 9, এই দুইটা কাটলে হয় উপরে 2, তার মানে সি সমান 5 এবং 2 গুণ করলে হয় কত 10। তার মানে আমাদের আলটিমেট রেজাল্ট আসে কত 10 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 50 আমাদের হবে না, 32 হবে না, 100 হবে না, উত্তর কোনটা ভাই 10 ডিগ্রি সেলসিয়াস। মানে আপনি এই ফরম্যাটটা যদি মনে রাখতে পারেন, আপনাকে ফারেনহাইট দিছে সেলসিয়াস বের করতে পারবেন, দুইটা দিয়ে আমি সম্পর্ক বের করলাম। যদি আপনাকে ফারেনহাইট দিয়ে বলতো কেলভিনে কত, তার মানে এই দুইটা দিয়ে আমি সম্পর্ক বের করব। যদি বলা হয়তো ফারেনহাইট দেওয়া আছে রোমার কত, তার মানে এই ফারেনহাইট এবং এই রোমার এই দুইটা দিয়ে সম্পর্ক বের করতাম। কথা কি বুঝেছি? একটু কমেন্টস করবেন তো স্যার, যারা যারা আছি বুঝলাম কিনা, এটা একটু বুঝছেন কিনা একটু জানাবেন তো। এবং এইখান থেকে যে কোনো ধরনের ম্যাথ যদি পরীক্ষায় আসে, কনভার্ট যদি আপনাকে দেয়, আশা করা যায় পারা উচিত এবং আমরা পারবো ইনশাআল্লাহ। একটু কমেন্টস করবেন তো ক্লিয়ার কিনা। আচ্ছা ক্লিয়ার, ওকে ঠিক আছে, পরেরটাতে যাই। এবার বলা আছে দেখেন, নিচে কোনটি তাপ কুপরিবাহী, একটু অ্যান্সার করি তো আমরা। তাপ কুপরিবাহী কি বলেন তো, অ্যান্সার করবেন এবার একটু, কোনটি তাপ কুপরিবাহী। 15 নম্বর প্রশ্নে বলা আছে কোনটি তাপ কুপরিবাহী, অ্যান্সার করবেন। অ্যান্সার করি আমরা। একজন বলছেন, ইন্দু খান বলছেন সি, মেঘলা আকাশ বলছেন গ, একজন বলছেন খ সি। আচ্ছা আসেন, কুপরিবাহী জিনিসটা কি মনে রাখবেন, একটু বলে নি। তাপ পরিবাহিতার উপর ভিত্তি করে পদার্থকে 3 ভাগে ভাগ করা হয়। তাপ পরিবাহিতার উপর ভিত্তি করে পদার্থকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। কি বলতে পারি, একটাকে বলা হয় সুপরিবাহী, যাকে আমরা ইংরেজিতে বলি কন্ডাক্টর। একটাকে বলা হয় অর্ধপরিবাহী,
যাকে ইংরেজিতে বলা হয় সেমিকন্ডাক্টর, এবং অপরটিকে বলা হয় কুপরিবাহী, যাকে আমরা বলি ইনসুলেটর। এই হচ্ছে 3 ধরনের পদার্থ আমরা পাই। একটা হচ্ছে সুপরিবাহী বা কন্ডাক্টর, একটাকে বলা হয় অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, এবং অপরটিকে বলা হয় কুপরিবাহী বা ইনসুলেটর। সুপরিবাহী বলতে কি বোঝায়? যাদের মধ্য দিয়ে খুব সহজেই তাপ এবং বিদ্যুৎ পরিবাহিত হতে পারে। সু শব্দের অর্থ কি? পরিবাহী বলতে কি? যার মধ্যে দিয়ে পরিবহন সংঘটিত হয় বা যার মধ্যে দিয়ে কোনো কিছু যেতে পারে। সু বলতে কি? খুব সহজেই। তার মানে সুপরিবাহী পদার্থ হচ্ছে ওই ধরনের পদার্থ যাদের মধ্য দিয়ে খুব সহজেই তাপ এবং বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। লোহা এক প্রান্ত যখন আপনি গরম করবেন, আগুনে দিবেন, দেখবেন অপর প্রান্ত হিট হয়ে যায়, তার মানে তাপ চলে আসতে পারে না। তার মানে লোহা একটা সুপরিবাহী পদার্থ। তামা সুপরিবাহী পদার্থ, তাই না? পানির মধ্যেও কিন্তু পরিবহন ঘটে তাপের। যখন আপনি তাপ দিবেন দেখবেন পানি সব স্থানে গরম হয়ে যায়। তার মানে পানিও কি পরিবহন করতে পারে? কি করতে পারে? তাপ পরিবহন করতে পারে। অর্ধ পরিবাহী বলতে কি বোঝায়? অর্ধ শব্দের অর্থ কি? অর্ধেক। তার মানে যে সকল পদার্থের মধ্য দিয়ে অল্প পরিমাণ তাপ এবং বিদ্যুৎ প্রবাহিত হতে পারে সেই পদার্থগুলোকে আমি কেউ বলতে পারি অর্ধ পরিবাহী পদার্থ। আমরা জানি অর্ধ পরিবাহী পদার্থ হচ্ছে মূলত আমরা জানি সিলিকন, আমরা জানি জার্মেনিয়াম, এদেরকে আমি কি বলতে পারি? অর্ধ পরিবাহী পদার্থ বলতে পারি। কিন্তু এখানে অর্ধ পরিবাহী আছে অপশনে? নাই। আমাকে কি বলছে? কি কুপরিবাহী। কুপরিবাহী বলতে কি? যার মধ্যে দিয়ে তাপ এবং বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। কুপরিবাহী হচ্ছে যাদের মধ্য দিয়ে তাপ এবং বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। আমরা জানি রাবার, এই রাবারের মধ্য দিয়ে তাপও প্রবাহিত হতে পারে না, বিদ্যুৎও প্রবাহিত হতে পারে না। তার মানে এখানে কুপরিবাহী পদার্থ কোনটা ভাই? রাবার। কুপরিবাহী পদার্থ হচ্ছে রাবার। কথা কি বুঝলাম? তাইলে আমরা সুপরিবাহী, অর্ধপরিবাহী এবং কুপরিবাহী বিষয় তিনটাই জানলাম, এবং কোনটা কি ধরনের পদার্থ সেইটাও জানার চেষ্টা করেছি। পরের স্লাইড, পরেরটাতে দেখার চেষ্টা করব। এবার বলেছে দেখেন, বায়ুতে বা শূন্য স্থানে প্রতি সেকেন্ডে আলোর গতি কত? বায়ুতে বা শূন্য স্থানে প্রতি সেকেন্ডে আলোর গতি, অর্থাৎ প্রতি সেকেন্ডে আলো কি পরিমাণ পথ অতিক্রম করতে পারে, তাই না? 1 সেকেন্ড আলো কতটুকু পথ অতিক্রম করতে পারে সেটাই তো বলছে। আমরা এটা জানি, আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। প্রথম কত কিলোমিটার? 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। তার মানে আলোর গতি বলতে পারি 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। এইটাকে আমি যদি কনভার্ট করি, পাওয়ারে নিতে চাই, তাহলে হয় 3 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড। আমাদের অপশনে সবগুলাই কিন্তু মিটারে দেওয়া আছে, মানে কিলোমিটার রাখলে হবে? হবে না। এই কিলোমিটার থেকে যদি আমি মিটারে কনভার্ট করতে চাই, কি করতে পারি? 3 × 10⁵ আছে কিলোমিটার। আমরা জানি 1000 মিটার সমান 1 কিলোমিটার। বড় একক থেকে যখন ছোটতে কনভার্ট করতে চাই তখন তার মান দ্বারা তাকে গুণ করতে হয়। তার মানে 1000 দ্বারা গুণ করা মানে কি? 10 কিউব দ্বারা গুণ করব, মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে গেল। এবার কি হয়? সূচকের নিয়মে আমরা জানি এইটাকে বলা হয় বেজ, উপরেরটাকে বলা হয় পাওয়ার। সূচকে আমরা জানি বেজ যখন দুইটা সমান হয়, মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তখন বেজ লেখার পরে পাওয়ার গুলাকে যোগ করে দিতে হবে। এই যে বেজ লিখলাম 10, এখানে পাওয়ার আছে 5, এখানে 3, তার মানে 8। তাহলে দেখেন 3 × 10⁸ মিটার পার সেকেন্ড কোনটাতে আছে ভাই? 3 × 10⁸। এটা 7 হবে না, 9 হবে না, 10ও হবে না, 10ও হবে না। ক্লিয়ার কিনা বলেন তো? যদি এই প্রশ্নটাই আপনারে করতো যে আলো প্রতি সেকেন্ডে আলোর গতি কত, অপশনে যদি মিটার না থাকে, যদি বলা হয় মাইল, আমরা জানতাম আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল পথ অতিক্রম করতে পারে। আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল পথ অতিক্রম করতে পারে। তার মানে মিটারে আসলে আপনাকে যেটা দিতে হবে, মিটার হলে হবে 3 × 10⁸, কিলোমিটার আসলে 3 × 10⁵, অথবা 3 লক্ষ কিলোমিটার। যদি আপনাকে মাইলে দেয় তাহলে হবে কত?
1,86,000 মাইল। তার মানে আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল পথ অতিক্রম করতে পারে। ক্লিয়ার কিনা জানাবেন, ক্লিয়ার কিনা বলেন, বিষয়টা কি ক্লিয়ার বুঝছেন? কিলোমিটার, মিটার এবং মাইল যে কোনোটা অপশন থাকতে পারে, আপনাকে যে কোনোটাই থাকুক না কেন আপনাকে অ্যান্সার করা শিখতে হবে। জানিয়ে রাখলাম, মিটারে হলে কত হবে, কিলোমিটারে হলে কত হবে এবং মাইল হলে কত হবে, আমরা এটা মনে রাখবো। পরেরটা দেখি আমরা। এরপরে বলা আছে কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? একটু বলেন তো, অ্যান্সার বলেন। কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? অ্যান্সার করবেন সবাই। কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? এটা অ্যান্সার করি তো স্যার, কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? আপনার অ্যান্সার করতে থাকেন, আমি একটা গ্রাফ আঁকাই। অ্যান্সার করতেছেন অনেকে বেগুনি, বেগুনি ক। আচ্ছা আসেন, বিচ্যুতি বলতে কি বোঝায়? বিচ্যুতি হচ্ছে ছড়িয়ে পড়া, মানে কত বেশি ছড়িয়ে পড়লো, তাই না? কারণ আপনাকে বলছে কোন রঙের আলোর বিচ্যুতি বেশি, বা কোন রঙের আলো সবচেয়ে বেশি চারিদিকে ছড়িয়ে পড়তে পারে, তাই না? এখানে আমরা জানি মূলত আমরা 7টা রঙের কথা আমরা জানি। একটা হচ্ছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। তার মানে বেনি, আসহ, কলা। এদের মধ্যে দেখেন এখানে বলা আছে, দেখেন আস্তে আস্তে নিচের দিকে কি বড় হয়েছে না? তার মানে আমরা এইটা জানি যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এবং বেগুনি রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। আমরা জানি কি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বেগুনি রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। মনে রাখবেন, যেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তার হবে বিচ্যুতি বেশি, যেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার বিচ্যুতি হবে কম। তাহলে বলেন তো স্যার, এই 7টা রঙের মধ্যে বিচ্যুতি কম কার হবে? বেগুনি। কেন? কারণ বেগুনির আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তার মানে তার বিচ্যুতি বেশি। যার তরঙ্গ দৈর্ঘ্য কম সে চারিদিকে বেশি ছড়িয়ে পড়বে, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তা সে চারিদিকে কম ছড়িয়ে পড়বে। আর যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি সেটা দূর থেকে দেখা যাবে, অনেক দূর পর্যন্ত সেটা চলে যাবে। তাহলে আমরা এটা বলতে পারি যে যে সকল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বিচ্যুতি কম। যে সকল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বিচ্যুতি কম। এবার বলতে পারি যে সকল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম তার বিচ্যুতি বেশি। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে বিচ্যুতি হবে কম, তরঙ্গ দৈর্ঘ্য কম হলে তার বিচ্যুতি হবে বেশি। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? বেগুনি। তার মানে বেগুনি রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এবং তার বিচ্যুতি সবচেয়ে বেশি। লাল হবে না, সবুজ হবে না, কমলাও হবে না। যদি এই প্রশ্নটাই বলতো বিচ্যুতি বেশি না বলে যদি বলতো কম, তাহলে অ্যান্সার কোনটা হতো? লাল। যদি বলতো অপশনে যদি বেশি না বলে কি বলতো? কম যদি বলতো, সেই ক্ষেত্রে কোনটা হইতো? লাল আলো। কথা কি বুঝলাম? কথা কি বুঝেছি বলেন তো? এ ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা একটু জানাবেন, ক্লিয়ার কিনা, বুঝলাম কিনা? পরের প্রশ্নে চলে যাই। আমাদের কি প্রশ্ন কি শেষ? আমাদের প্রশ্ন আজকে শেষ। আমাদের প্রশ্ন শেষ। স্যার স্লাইড শেষ। নাসির স্যার
নাসির স্যার, আমাদের স্লাইড শেষ, আজকের মতো প্রশ্ন শেষ। স্যার আছেন? সাইদুল স্যার, নাসির স্যার, কেউ আছেন? একটু একটু ধৈর্য ধরবেন। আসেন স্যার, শেষ শেষ, আসেন। আমি নক্ত করতেছি, আপনারা শুনতে পান না? ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ